জি ভাইয়া লাগতে পারে তো। ওকে, আমার স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে ফাইন। জি সো ভাইয়া দেখা যাচ্ছে। আমাদের হচ্ছে কি লগ ইন করার পরে এটা হচ্ছে গিগ ট্যাবে এগুলো জি দেখতে পাই, ভাইয়া। সবগুলো গিগ আমরা দেখতে পাই জেনারেলি। তো আলটিমেটলি এখানে হচ্ছে গিয়ে একটা মোর নামে একটা মেনু আইটেম আছে, যেখান থেকে হচ্ছে কি আমরা বায়ার রিকোয়েস্ট এটাকে এক্সেস করতে পারি। ওকে, সো এখানে যদি আমরা ক্লিক করি, ওকে, হাউ টু রাইট আ গুড প্রপোজাল, রাইট? সো এটা আমাদের আসলে এটা মানে অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে আসলে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রেও এটা একটা খুবই কমন একটা বাজওয়ার্ড বা হচ্ছে গিয়ে কোশ্চেন, যেটা হচ্ছে ফ্রিল্যান্সাররা বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে করে থাকেন। সো আলটিমেটলি আমরা এটা দেখবো। সো কিভাবে একটা ভালো প্রপোজাল লিখে, তো ভালো প্রপোজাল লিখার আসলে কোনো সরাসরি কোনো সূত্র নেই। ফার্স্ট অফ অল, ভালো প্রপোজাল হওয়ার সর্বপ্রথম যেটা হচ্ছে যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে গিয়ে আপনাদের কি করতে হবে, ভালো প্রপোজাল কি হতে হয়, ভালো প্রপোজাল কাস্টমাইজ হতে হয়, মানে কপি পেস্ট উডন্ট ওয়ার্ক। ঠিক আছে, মানে কপি পেস্ট করে যদি আমরা হচ্ছে গিয়ে জব পেতে চাই, তাহলে সেক্ষেত্রে হবে সম্ভাবনাটা কেমন হবে। সো বিভিন্ন স্ট্যাটিস্টিক্স থেকে বা আমার যদি বলি লাস্ট 2-3 মান্থসে বিভিন্ন বড় বড় যে কমিউনিটি আছে ফ্রিল্যান্সিং এর, সেখান থেকে যে রেশিও গুলো আমার কাছে আসছে চোখে, যে অনেকে যেটা বলে যে মোটামুটি 700, 800 বা 1000 বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরে 2টা বা 3টা বা 5টা জব পায়। তো আলটিমেটলি এখানে বিষয়টা হচ্ছে যে আপনি বায়ার রিকোয়েস্টটা পাঠানোর ক্ষেত্রে আপনি এখানেও সেম, যে আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কতটুকু বোঝার চেষ্টা করতেছেন, সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার এখানে কনভার্সনটা কত পার্সেন্ট হবে। সো 1000-এর মধ্যে পাঠিয়ে যদি আমরা কি একটা জব পাই 1000 বায়ার রিকোয়েস্ট পাঠানোর পর, তাহলে এখানে সাকসেস মানে কনভার্সন রেশিওটা কত হলো, অনেক কম না? 0.001। জি তাই ভাইয়া। নয় কি? জি ভাইয়া। আচ্ছা, তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে কি একটা বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা বিষয়, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, জবের রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বুঝতে হবে। আলটিমেটলি একটা বিষয় মাথায় রাখবেন যে ক্লায়েন্ট যখন একটা জব পোস্ট করতেছে, তার মানে হচ্ছে কি ক্লায়েন্টের একটা কি সার্ভিস দরকার, বা ক্লায়েন্ট একটা প্রবলেমে আছে, সেটা কি করা দরকার, ফিক্স করা দরকার। সো আলটিমেটলি যখন আপনি একটা প্রপোজাল লিখবেন, মনে করবেন যে আপনি হচ্ছে ক্লায়েন্টের একটা প্রবলেমের সলিউশন দিচ্ছেন, বা ক্লায়েন্ট একটা সার্ভিস খুঁজতেছে বা একটা সার্ভিস চাচ্ছেন, সেটার আপনি কি করতেছেন, একটা ক্লিয়ার একটা প্রপোজাল, বা বলতে পারেন আপনি কিভাবে কাজটা করবেন, বা কাজটা করার ক্ষেত্রে আপনি কেন উপযুক্ত, এই বিষয়গুলোকে কভার করে আপনি কি করবেন, একটা প্রপোজাল লিখবেন। ওকে, যদি আমি এখানে দেখি যে লাইক একটা ফার্স্ট অফ অল যদি এটা আসছে, বায়ার রিকোয়েস্টটা দেখতে পাচ্ছি আমরা এখানে, সেই বায়ার রিকোয়েস্টটা যদি আমি পড়ি, সো ওয়েব ডিজাইন ইনিয়ার পেজেস মকআপ ক্রিয়েশন, ভালো কথা। ইনিয়ার পেজ মানে হচ্ছে যে হোম পেজ বাদে যে পেজগুলো, I need someone who is skilled and can create 6 Indian pages from our website. The main design is already created. I just need the next pages made. I need someone who knows what they are doing. Please show example of your work. Also, I need someone who can help me find example to base our mock-up design. Okay. এখানে খুব বেশি যদি ক্লিয়ার করেনি, বাট সোফার যেটা বোঝা যাচ্ছে এটা কি ডিজাইন, মানে এটা মকআপ ক্রিয়েশন যেটা বলতেছে, তার মানে কি ফটোশপ বা ইলাস্ট্রেটর বেস ডিজাইন সে চাচ্ছে। অথবা এখানে আরেকটা হতে পারে যে তার ডিজাইন অলরেডি করা আছে, সেটা হচ্ছে গিয়ে ইনিয়ার পেজ গুলোর ক্ষেত্রে মেইন ডিজাইন অনুযায়ী ইনিয়ার পেজ গুলোকে তৈরি করা, সরাসরি কনভার্ট করা, এরকম একটা হতে পারে। ওকে, এখানে আচ্ছা আমরা হচ্ছে আমরা একটা রেলেভেন্ট জব দেখি, যেগুলো হচ্ছে যে লাইক আমাদের সাথে অ্যালাইন।
আচ্ছা, বায়ার রিকোয়েস্ট মানে তো আপনাদের মধ্যে অনেকেই আছেন রেগুলার পাঠান, তাই না? জি ভাই। না ভাইয়া। পাঠানো হয়? আচ্ছা, জি কাইন্ডলি না ভাই। ভাইয়া। আরিফুল ভাই, আপনি পাঠানো হয়েছে কি আগে বায়ার রিকোয়েস্ট? জি ভাই। আচ্ছা, তো আপনার ক্ষেত্রে আপনার কাছে মানে বায়ার রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে বা একটা ভালো প্রপোজাল লেখার ক্ষেত্রে মানে চ্যালেঞ্জিং পার্ট কোনটা মনে হয়েছে বা মনে হয়? ভাই এই যে মানে সমস্যা আমার এই জায়গায় তো কথা আমার বাইরে আমি তো এই বাইরে করে কাজে পাইনি, অতএব আমি ফেল, আমি এই ক্ষেত্রে কিছু বলতে পারবো না সেক্ষেত্রে। আপনি যে কাজ পান না এটা তো একটা এক্সপিরিয়েন্স, তাই না? জি জি জি। তো এই ক্ষেত্রে আপনার মানে পার্সোনাল ওপিনিয়নটা জানতে চাচ্ছি যে আপনার কাছে কি মনে হয়েছে আসলে? পার্সোনাল ওপিনিয়ন বলতে এই যে প্রপোজাল গুলা ইউনিক হতে হবে। অনেকে কি করে, আমার যেটা ধারণা যে মানে কপি পেস্ট করে বসায় দেয় বা আহ, ওই যে না পড়ে সাবমিট করে আর কি, সেম অফারটা সেন্ড করে, সেই ক্ষেত্রে কাজ করার সম্ভাবনাটা অনেক কম থাকে। সেক্ষেত্রে যদি পাইতে চাই তাহলে ইউনিক কিছু থাকতে হবে আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে অনেকে যেটা কপি পেস্ট করা ঠিক আছে, মানে আপনি মেইনলি কি করতেন? আপনি কি কপি পেস্ট আমিও করতেন না মূলত কাস্টমাইজ আমার করার চেষ্টা করতেন? আমারও ওই যে আমার মতো করে একটা তৈরি করা আছে, ওইটা একটু এদিক সেদিক করে ওইটাই বারংবার পাঠানো হয়। আচ্ছা আচ্ছা, ওকে। আর আর কেউ? ওই সেম কাজ করতাম ভাই, ওরকমই। ওই যে দেখা গেছে একটা বানাই নিলাম, তো ওটাই এডিট মডিফাই করে কপি পেস্ট করে, আবার যেখানে যেরকম রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্টের সাথে একটু মিল রেখে সাবমিট করা হইতো আর কি, আচ্ছা, ট্রায়াল পারপাস। ওকে ওকে, ঠিক আছে। আর তানজিদুল জয়? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। জি ভাইয়া, মানে প্রথমে হাই হ্যালো দিয়ে শুরু করতাম, তারপরে মানে আমার সম্পর্কে হালকা একটু বলতাম, ওর কাজটা যদি বুঝে থাকতাম তাহলে কিভাবে করবো কাজটা, মানে ওর কাজটা হালকা একটু ডিসক্রাইব করতাম, ওর জন্য দু একটা প্রশ্ন রেখে দিতাম, তারপর পাঠিয়ে দিতাম আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো আমরা হচ্ছে একদম টু দা পয়েন্টে চলে যাই। ফার্স্ট অফ অল হচ্ছে কি, ভালো প্রপোজাল লেখার জন্য মেইন যেটা কন্ডিশন সেটা হচ্ছে কি আপনাকে কি করতে হবে? বোঝা। ভাই একটু মিউট হতে বলেন সবাইকে, একটু শব্দ আসতেছে জানে। আপনারা সবাই রাকিব চৌধুরী ভাইয়ের কাছ থেকে মনে হয় সাউন্ড আসছে। ওকে, সো জবের রিকোয়ারমেন্টটা ভালোভাবে বুঝতে হবে, জবটা বুঝতে হবে ফার্স্ট অফ অল। তো জব বোঝার ক্ষেত্রে আমরা এটাকে ক্রাইটেরিয়াটাকে দুই ভাগে ভাগ করি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি ভাইয়া। জি ভাই, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তো জব রিকোয়ারমেন্ট বোঝার জন্য আমাদের কি বুঝতে হবে? জবের নেচারটা মানে কি ধরনের জব। সো সাধারণত কি হয়, there are two types of job. একটা হচ্ছে কি ডিটেইল জব ডেসক্রিপশন, একটা হচ্ছে শর্ট জব ডেসক্রিপশন। বুঝতে পারছি? সো লাইক আমরা যদি দেখি শুধুমাত্র ফাইবার না, যে কোনো ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে যদি দেখি, দেখেন কোনো কোনো ক্লায়েন্ট আছে কি করছে, অনেক ডিটেইলসে লিখছে না, তার কি দরকার, কি রকম দরকার, তারপরে হচ্ছে গিয়ে রেফারেন্স ওয়েবসাইট সবকিছু দিয়ে দেয়, দেখেন এটা অনেক ডিটেইলসে লিখছে। আবার কিছু ক্লায়েন্ট আছে দেখেন যে মোটামুটি শর্ট লিখছে বা এক লাইনে তাদের রিকমেন্ড লিখে ফেলছে। দেখি না আমরা ওয়েব ডিজাইনার ওয়েব পেজ ফর মি, ওয়ান লাইন জব পোস্ট। বোঝা গেছে? তাহলে আমরা কি যেগুলো হচ্ছে কি 1 থেকে 2 লাইন বা 3 লাইনের মধ্যে যে জবগুলো পোস্ট হয় সেগুলোকে বা যে বায়ার রিকোয়েস্ট গুলো আসে সেগুলোকে কি বলা হচ্ছে, আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো? শর্ট জব ডেসক্রিপশনের মধ্যে ফেলে দেবো এটাকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যখন আমরা শর্ট জব ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা কি করব? ভালোটা লিখবো, তো সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথা রাখতে হবে। কারণ হচ্ছে গিয়ে আপনি যদি এখানে শর্ট জব ডেসক্রিপশন মানে কি, এখানে শুধুমাত্র ক্লায়েন্ট বলে থাকে, কি ধরনের বলে থাকে যে আই নিড আ ওয়েবসাইট ফর মাই বিজনেস, অথবা আই নিড আ ওয়েব পেজ অর আই নিড আ ল্যান্ডিং পেজ, দ্যাটস অল। এরকম এক লাইন বা 2 লাইনে হয়।
তো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আপনি হচ্ছে গিয়ে একজন ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার উইথ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, HTML CSS ওয়ার্ডপ্রেস সবকিছু পারেন আপনি, তার মানে এই বিষয়গুলো কি হয়ে যাবে, ইরিলেভেন্ট হয়ে যাবে। সো আপনি তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ভালোভাবে জানেন না। তো সেক্ষেত্রে আপনার ফার্স্ট যেটা কাজ হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো ভালোভাবে জানা। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ভালোভাবে কিভাবে জানবেন? তো সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কি করা, আপনার ফার্স্ট অফ অল একটা স্টার্টিং পয়েন্ট থাকবে এরকম ভাবে, প্রপোজাল ইন্ট্রো থাকবে একটা, প্রপোজাল ইন্ট্রোডাকশন। ওকে, দেন something your clients ওকে। ফার্স্ট অফ অল তাহলে কি হচ্ছে যে প্রপোজালের একটা ইন্ট্রোডাকশন থাকবে, সেটা আমি এক্সাম্পল দিচ্ছি কিছুর মধ্যে। আমি জাস্ট আগে আমরা হচ্ছে ফরম্যাটিংটা করে ফেলি, ঠিক আছে, যাতে করে কি হয় আপনাদের আমরা ওকে দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। আচ্ছা, সো জবের রিকোয়ারমেন্টটা কি করতে হবে? জবের রিকোয়ারমেন্টটা বোঝার জন্য ফার্স্ট অফ অল আমাদের এটাকে দেখতে হবে যে আমাদের জবের যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে কি ফুল জব ডেসক্রিপশন আছে কিনা, মানে এনাফ একটা জবের প্রপোজাল লেখার জন্য এনাফ ইনফরমেশন আছে কিনা, যা যা জানা প্রয়োজন জবটা কমপ্লিট করার জন্য। তো সেক্ষেত্রে সেই দিক থেকে আমরা এটাকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডিটেইল জব ডেসক্রিপশন, যেখানে এনাফ ডেসক্রিপশন থাকে, একটা জবের প্রপোজাল লেখার জন্য যা যা জানা প্রয়োজন সেগুলো থাকে সেখানে উপস্থিত। তো সেই ক্ষেত্রে তো আমাদের কোনো টেনশন থাকে না। সেক্ষেত্রে আমরা কি করবো, প্রপোজাল রাইটিং এর যে হায়ারার্কি যদি বলি বা স্টেপস গুলো বলি, অনেক ধরনের অ্যাপ্রোচ থাকে আমাদের ক্ষেত্রে। তো আমরা হচ্ছে কি মোটামুটি একটা কাজ করে বা প্রুভেন একটা মেথড আমরা জানবো আজকে, আমি শেয়ার করবো আপনাদের সাথে, যেটা হচ্ছে গিয়ে আপনি যদি প্রপারলি ফলো করেন এবং হচ্ছে গিয়ে রেগুলার বেস এটা ট্রাই করেন, ইনশাল্লাহ কাজ করবে। এবং অবভিয়াসলি সেটা কি করতে হবে আপনাদেরকে, সেখানে যেই জায়গাটাতে মডিফিকেশন করতে হবে সেই পার্টগুলোকে আপনাদেরকে জবের ডেসক্রিপশন অনুযায়ী, ওয়ার্ক অফ স্কোপ অনুযায়ী আপনাকে কি করতে হবে, মডিফাই করতে হবে। ওকে, সো ফার্স্ট হচ্ছে প্রপোজাল ইন্ট্রোডাকশন, তারপর রাইট সামথিং অ্যাড্রেসিং ইওর ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট। তো এখানে তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বলতে কি হচ্ছে যে এটা তো ক্লিয়ার হচ্ছে না, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট তো প্রপারলি থাকে না, কিন্তু শুধুমাত্র লেখা থাকে কি যে আই নিড আ ওয়েব পেজ, এই যে ওয়েব ডিজাইনার টু ডিজাইন আ ওয়েব পেজ ফর মি, ডিজাইনার দরকার একটা ওয়েব পেজ তৈরি করার জন্য। এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বলতে কি, কতটুকু বুঝতে পারতেছেন যে ক্লায়েন্টের একটা কি করতে হবে, ওয়েব পেজ ডিজাইন করে দিতে হবে, যার জন্য সে একজন কি করতেছে, ডিজাইনার খুঁজতেছে। এতটুকুই ক্লিয়ার আমাদের, রাইট? তো তাহলে কি করবো, এই ক্ষেত্রে আমরা রিকোয়ারমেন্ট বলতে এই জায়গাটাকেই আমরা হাইলাইট করে বিষয়টা লিখবো যে আই সি ইউ আর লুকিং ফর ওয়েব ডিজাইনার টু ক্রিয়েট আ ওয়েব পেজ ফর ইউ। সো এটা কি হচ্ছে যে ক্লায়েন্টের যে জব ডেসক্রিপশন বা সোফার যতটুকু বোঝা যাচ্ছে জবের ডেসক্রিপশন থেকে, সেটাকে অ্যাড্রেস করে আপনি কি করতেছেন, একটা সেন্টেন্স লিখে ফেললেন। সো এই সেন্টেন্সটা আপনার আদার্স আরো 4 থেকে 5টা সেন্টেন্স যেগুলো আমরা কপি পেস্ট করে বসাই, সেগুলো হচ্ছে কি ফার বেটার, এবং এগুলো হচ্ছে কি অনেক বেশি কাজ করে বা ক্লায়েন্টরা হচ্ছে কি রিপ্লাই করে বা ইন্টারভিউ ডাকার চান্সটা অনেক বেশি থাকে যখন আমরা এরকম ভাবে অ্যাড্রেস করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে হাইলাইট করে, যেটা জব ডেসক্রিপশনে মেনশন করা আছে সেটা যদি আমরা কি করি, হাইলাইট করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে অ্যাড্রেস করি কভার লেটারের শুরুতেই। বোঝা গেছে? জি। ওকে, দেন বিষয়টা হচ্ছে কি যে ফার্স্ট এখানে যেমন বলা আছে কি যে লাইক, তারপরে হচ্ছে গিয়ে আপনাকে কি করতে হবে, শর্ট জব ডেসক্রিপশনের ক্ষেত্রে যেহেতু এনাফ ইনফরমেশন নেই, তো সেক্ষেত্রে আপনাকে আস্ক কোশ্চেন আস্ক করতে হবে। এই বিষয়টাকে অনেকে আবার এমন ভাবে মানে চিন্তা করে যে লাইক হচ্ছে আমাকে একটা কোশ্চেন করতেই হবে। সো যেহেতু শর্ট জব ডেসক্রিপশন বা অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনারা হচ্ছে কভার লেটার টিপস এন্ড ট্রিক্স লিখে, অনেক এটা খুবই কমন, মোটামুটি অনেকে এই টিপস এন্ড ট্রিক্স এর মধ্যে বলে যে আস্ক কোশ্চেন। তো কি কোশ্চেন আসলে জিজ্ঞাসা করবো সেটাও আসলে বুঝতে হবে। সো আলটিমেটলি আপনি কোশ্চেন আস্ক করলেই যে ক্লায়েন্ট রিপ্লাই করবে বিষয়টা এরকমও না, বাট যতটুকু পসিবল যে রিলেভেন্ট কোশ্চেন যদি আমরা জিজ্ঞাসা করতে পারি, যেটা হচ্ছে গিয়ে জবটা সম্বন্ধে আপনার ইন্টারেস্ট প্রকাশ করে, যে ইয়েস রিয়েলি ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রজেক্ট or how to complete the project
and some information that you need to complete the job. সো এরকম রিলেভেন্ট কোশ্চেন যদি আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি সম্ভাবনা অনেক বেশি থাকে যে ক্লায়েন্ট আপনাকে কি করবে, রিপ্লাই করবে বা ওই কোশ্চেনে আনসার দেওয়ার সাপেক্ষে আপনাকে রিপ্লাই করবে এবং একটা ইন্টারভিউ সেশন শুরু হবে। সো আলটিমেটলি যখন ইন্টারভিউ শুরু হবে তারপর তো বুঝতে পারতেছেন, সো আলটিমেটলি আপনার একটা জব পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ ইনিশিয়েট হওয়া মানে কি 50% কাজ হয়ে যাওয়া, এটা সবাই জানেন তো। একটা জব পাওয়ার ক্ষেত্রে মানে একটা ক্লায়েন্ট যখন ইন্টারভিউ নেয় আপনার বা নেয় বা যখন আপনাকে বিভিন্ন কোশ্চেন আস্ক করে তার একটা প্রজেক্টের ব্যাপারে, তার মানে কি বাই রিকোয়েস্টে বা জব পোস্টের মাধ্যমে প্রপোজাল পাঠানোর পরে যখন ইন্টারভিউ ইনিশিয়েট হচ্ছে তার মানে কি যে জবটা পাওয়ার ক্ষেত্রে আপনার মোটামুটি 50% হচ্ছে কি টাস্ক ডান। বাকি 50% ডিপেন্ড করবে কিসের উপরে, যে ক্লায়েন্টকে আপনি প্রপারলি কনভিন্স করতে পারতেছেন কিনা, নেগোশিয়েট করতে পারতেছেন কিনা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ফুলফিল ভাবে বুঝতে পারতেছেন কিনা। বোঝা গেছে বিষয়টা? ওকে, সো এটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন বা বায়ার কমিউনিকেশনের মধ্যে পড়ে যায়। তো ওটা নিয়ে আমরা আরো ফার্দার জানবো বা ডিসকাস করবো পরবর্তীতে। তো এখানে হচ্ছে কি কোশ্চেন আস্ক করতে হবে এবং এই ধরনের শর্ট জব ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রে অনেকে যেটা করে যে কি করে পোর্টফোলিও করে, প্লিজ চেক আ ফিউ অফ মাই রিসেন্টলি কমপ্লিটেড ওয়েবসাইট। তো এক্ষেত্রে এটা কি মানে মিনিংফুল মনে হয় আপনাদের কাছে? যেখানে আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টই জানেন না, ক্লায়েন্ট কি ধরনের ওয়েবসাইট খুঁজতেছে সেটা জানেন না, ক্লায়েন্টের কোন ধরনের ডিজাইন খুঁজতেছে সেটা জানেন না, ক্লায়েন্টের কোন ইন্ডাস্ট্রির ওয়েবসাইট খুঁজতেছে সেটা জানেন না। তো সেক্ষেত্রে যদি আপনি আপনার পোর্টফোলিও দিয়ে দেন 4-5টা র্যান্ডমলি, তো সেটা কি রেলেভেন্ট এখানে এক্ষেত্রে? না না, বাট আমরা এটা ফ্রিকোয়েন্টলি কাজটা করে ফেলি না অনেকে। এই ধরনের জব পোস্টগুলোর ক্ষেত্রে কি করি, র্যান্ডমলি কপি পেস্ট করে হচ্ছে গিয়ে কিছু ইয়া দিয়ে দিই, পোর্টফোলিও লিংক দিয়ে দিই, রাইট? তো এটা করা যাবে না। সো এই ধরনের আমি ডিরেক্টলি বলবো যে এই ধরনের জব পোস্টগুলোতে যেখানে আপনি কাজের স্কোপটা ম্যাক্সিমাম পার্টটা কি অস্পষ্ট মানে ক্লিয়ার না, সেখানে আপনার কি পোর্টফোলিও দেওয়াটা হচ্ছে কি মানে বোকার মতো একটা কাজ করা হবে। বোঝা গেছে? সো এই ক্ষেত্রে কি হবে, ক্লায়েন্টের যেমন জব ডেসক্রিপশনটা শর্ট হবে, সো আপনার প্রপোজালটা এই ক্ষেত্রে শর্ট হবে। বিষয়টা এমন না যে জব প্রপোজাল বা কভার লেটারটা যদি অনেক বড় হয় জবটা পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে, বিষয়টা কি এরকম? না, ইয়েস, অবশ্যই এরকম না। আবার কিছু জব পোস্ট থাকবে যে জব পোস্টে আপনাকে কি করতে হবে, ক্লায়েন্টের কোশ্চেনের আনসার গুলো দেখা যায়। ক্লায়েন্ট অনেক কোশ্চেন করবে, যারা হচ্ছে কি প্রফেশনাল ক্লায়েন্ট বা যারা হচ্ছে কি মোটামুটি টেক ক্লায়েন্ট, টেকনিক্যাল নলেজ যাদের আছে, তারা কি করবে জব পোস্ট করার সময় তারা অনেক কোশ্চেন করবে যে এই ব্যাপারে তোমার কি মতামত বা তোমার কোনো আইডিয়া থাকলে শেয়ার করতে পারো। তো সেই ধরনের জবগুলো প্রপোজাল যখন লিখবো আমরা, সেগুলো কি হবে একটু ডিটেইল হবে, সেটারও আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাবো। তো আলটিমেটলি অ্যাকর্ডিংলি হচ্ছে গিয়ে আপনাদের কভার লেটারগুলো প্রপোজাল বা কভার লেটারগুলো লিখতে হবে। ওকে, তাহলে কি শর্ট জব ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে প্রপোজাল ইন্ট্রোডাকশন হাই হ্যালো দিয়ে শুরু করলাম, দেন হচ্ছে সরাসরি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে অ্যাড্রেস করে একটা সেন্টেন্স বা দুটো সেন্টেন্স, এন্ড দেন হচ্ছে গিয়ে কোশ্চেন আস্ক করা ক্লায়েন্টকে রেলেভেন্ট টু দ্য জব। ওকে, এন্ড the last one is call to action. কল টু অ্যাকশন বুঝেন তো নাকি? কল টু অ্যাকশন বুঝি? আপনার ওয়েব ডিজাইনার তো ভালো বোঝার কথা, এটা নিয়ে তো অনেকবার বলা হয়েছে। নাজমুল, জি ভাইয়া। কল টু অ্যাকশন বলতে কি বুঝি আসলে? আর কেউ কি কনভারসেশনের কেমনে বুঝাই? এটা হচ্ছে বুঝতে পারতেছেন বোঝাতে পারতেছেন না, রাইট? জি ভাইয়া। আচ্ছা, আরেকজন কে বলতেছিলেন বলেন প্লিজ। আমি এটা মানে এরকম কি না যে আসলে কনভারসেশনের টাকা মানে যে আমরা লাস্টে যে লাইনটা লিখি যে ফিল ফ্রি আস্ক মি ইফ ইউ এনি কোশ্চেন, এই টাইপের কিছু কিনা আর কি, যে ইয়েস ইয়েস, আপনার কোনো কিছু ইয়ে থাকে আলটিমেটলি যেই পয়েন্টে গিয়ে কনভার্ট হয়, আপনি যে উপরে এত কিছু লিখলাম আমরা, সো এই লেখাটার আসলে শেষ কোথায় বা পরিণতি কি হবে, রেজাল্টটা কি হবে, সেটা আসলে ডিফাইন করে কি এই কল টু অ্যাকশনটা। এবং একটা ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনাররা হোক বা হচ্ছে গিয়ে ইউআই ইউএক্স ডিজাইনার যারা হচ্ছে মেইনলি হচ্ছে গিয়ে টেমপ্লেটগুলো ডিজাইন করে, তাদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু অনেক মানে এই বিষয়টা মাথায় রেখে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় বা একটা ডিজাইন তৈরি করতে হয়। সো উইথাউট প্রপার কল টু অ্যাকশন এলিমেন্ট অর সেকশন একটা ওয়েবসাইট ডিজাইন কি করে মানে ডাজন্ট মেক এনি সেন্স। বোঝা গেছে কি? সো আলটিমেটলি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেলস এর ক্ষেত্রেও, সো আলটিমেটলি আপনারা একটা প্রপোজাল লিখতেছেন মানে কি সেল করতে চাচ্ছেন আপনার সার্ভিসটাকে, রাইট? তো যে কোনো সেলস এর ক্ষেত্রে কল টু অ্যাকশনটা খুবই গুরুত্বপূর্ণ।
ওকে, সো সেটা কি হতে পারে? অনেক পোস্টে দেখি না আমরা যে আমাদের হচ্ছে যে যদি বাংলাদেশের কন্টেক্সটে বলি তাহলে হচ্ছে লাইক বিভিন্ন শপ ই কমার্স যে অনলাইন শপগুলো আছে তারা কি করে ফোন নাম্বার দিয়ে দেয় বা সেন্ড আ মেসেজ। সো এগুলো প্রতিটা কি কল টু অ্যাকশনের মধ্যে পড়ে, বোঝা গেছে? সো আপনার যে প্রপোজাল লিখবেন সেই প্রপোজালের মধ্যে কি থাকতে হবে? কল টু অ্যাকশন সেন্টেন্স থাকতে হবে। তো এই ক্ষেত্রে কল টু অ্যাকশন সেন্টেন্সের ভালো এক্সাম্পল হতে পারে কি? Feel free to ask me or feel free to tell me if you have any questions. Looking forward to hearing from you soon, kind of things. বোঝা গেছে? তো এটা হলো হচ্ছে ব্রিফলি হচ্ছে কি শর্ট জব ডেসক্রিপশন টাইপের যে জবগুলো থাকবে সেগুলোতে হচ্ছে কি প্রপোজাল বা বায়ার রিকোয়েস্ট লেখার ক্ষেত্রে আমরা কি করব? এই চারটা বিষয়কে মাথায় রেখে কি করব? আমাদের প্রপোজালটা লিখব। এখন বিষয়টা চিন্তা করেন যে আমরা যদি এই চারটা বিষয় মাথায় রেখে এখন লিখতে যাই তাহলে কি সেটা কপি পেস্ট করে কোনো টেমপ্লেট দেওয়ার কোনো চান্স আছে কি এখানে? না, আসলে নেই। ওকে, এটা গেল একটা বিষয়। সো সোফার যতটুকু বললাম এটা ক্লিয়ার কি সবার? জি ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, এবার যে ডিটেইল জব ডেসক্রিপশন। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এই ফরম্যাটে আমরা কপি করি। এক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে আস্ক কোশ্চেনের জায়গায় আনসার all questions mentioned in the job description. তাহলে কি হচ্ছে যে শর্ট জব ডেসক্রিপশন আমরা কি করব? কোশ্চেন করব। আর যেগুলো ডিটেইল জব ডেসক্রিপশন থাকে অনেকের কাছে যারা জব বায়ার রিকোয়েস্ট এখনো পাঠান নাই বা দেখা হয় না বিষয়টা এই ফিচারটা এক্সপ্লোর করে তাদের কাছে বিষয়টা অস্পষ্ট মনে হতে পারে। বাট যখনই আপনারা বায়ার রিকোয়েস্ট পাঠাতে শুরু করবেন বা রেগুলার বেস চেক করবেন তখন বুঝতে পারবেন আসলে বিষয়গুলো ক্লিয়ারলি যে আনসার কোন কোশ্চেনে আনসার করব। আনসার অল কোশ্চেনস মেনশন ইন দ্য জব ডেসক্রিপশন, মানে ক্লায়েন্ট জব ডিটেইল যে জব ডেসক্রিপশনগুলো লিখে এগুলোতে দেখবেন আপনারা যে হচ্ছে সেখানে 2, 3টা 4টা কোশ্চেন থাকে বা 1টা 2টা কোশ্চেন থাকে। তো মেক শিওর যে আপনি প্রতিটা কোশ্চেনের আনসার দিয়ে দিচ্ছেন সেখানে। ওকে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবার আসেন তারপর একটা থাকতে হবে যে ডিটেইল জব ডেসক্রিপশনে your short introduction। এবার কি বোঝা গেছে? এটা হচ্ছে কি your short description মানে কি? মানে অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে আপনার একটা ইন্ট্রোডাকশন থাকবে। তো সেটা কি থাকবে? আলটিমেটলি ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটাকে অ্যাড্রেস করা এবং দেন ক্লায়েন্টের যে কোশ্চেনগুলো যদি কোনো থেকে থাকে সেগুলোকে আনসার করা এবং তারপরে কি করা? তারপরে হচ্ছে কি আপনার ইন্ট্রোডাকশন সম্বন্ধে মানে আপনার সম্বন্ধে বলতে পারেন। এবং সেটাও কি হবে? খুব বেশি না, এটা সর্বোচ্চ কি করতে হবে আপনাকে? 2 to 3 সেন্টেন্স, মানে এখানে 2 to 3 সেন্টেন্সেস, মানে এখানে রচনা লেখা যাবে না আসলে। এবং আপনি যে পৃথিবীর সবকিছু পারেন এটা বলা যাবে না এখানে। বিষয়টা বোঝা গেছে? ভালো কথা। আমি কেন বলছি যে নিউ ফ্রিল্যান্সার যারা ছোটবেলায় আমিও লিখতাম 2011 সালে প্রথমের দিকে আমি এরকম লিখতাম একটু মিউট করে দেন প্লিজ। আমরা হচ্ছে লিখতাম এবং হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউ ফ্রিল্যান্সার এই ভুলটা করে থাকেন যে যতগুলো টার্ম জানে যেগুলো ভালো মতো পারে সেগুলো লিখে এবং যতগুলো টার্ম জানে সবকিছু লিখে ফেলে যে আমি এটা পারি। তো আলটিমেটলি কি করতে হবে? আলটিমেটলি হচ্ছে আমাদের সবকিছু লেখা যাবে না। সো আমাদের এখানে কি করব? এখানে যে এটা লিখবো না এটা হচ্ছে কি আপনি কপি পেস্ট করতে পারবেন না যে ইওর শর্ট ইন্ট্রোডাকশন, মানে আমি যখন আপনাদেরকে এক্সাম্পল দেখাবো কিছুক্ষণ পরেই, সো এই এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন যে আপনার শর্ট ইন্ট্রোডাকশনটা কি হবে, জবের ডেসক্রিপশনের উপর বেস করে কি হবে, এটাও চেঞ্জ হবে, চেঞ্জ করতে হবে। বোঝা গেছে? দেন সর্বশেষ আপনারা কি করবেন এখানে যে আচ্ছা সর্বশেষ না, শর্ট ইন্ট্রোডাকশন পরে হচ্ছে পোর্টফোলিও অ্যাটাচ relevant portfolios। relevant portfolio কেন ভাইয়া? মানে আমরা হচ্ছে গিয়ে ট্রাই ইনিশিয়ালি হয়তো বা আপনাদের পোর্টফোলিও নাম্বার অফ পোর্টফোলিও হয়তো বা 8টা বা 10টা আছে বা 5টা 6টা আছে। তো সেক্ষেত্রে ক্লায়েন্ট যে ইন্ডাস্ট্রির ওয়েবসাইট চাচ্ছে সেই ইন্ডাস্ট্রির পোর্টফোলিও দেওয়াটা চ্যালেঞ্জিং হবে এবং এটা খুব বেশি প্রবলেম না। বাট যদি থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটার জন্য একটা কি আপনি হচ্ছে অ্যাডভান্টেজ পাবেন।
লাইক ফর এক্সাম্পল ক্লায়েন্ট হচ্ছে কি একটা কার ডিলারশিপ ওয়েবসাইট তৈরি করে নিতে যাচ্ছে, ওয়েবসাইট ডিজাইন করে নিতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার কার ডিলারশিপ বা কারের জন্য ওয়েবসাইট তৈরি করছেন, এরকম যদি কোনো পোর্টফোলিও থেকে থাকে, অবভিয়াসলি ইউ উইল গেট প্রিফারেন্স ফর দ্যাট জব। ওকে, বাট যদি না থাকে তাহলে জব বায়ার রিকোয়েস্ট পাঠানো প্রয়োজন নেই, বিষয়টা এরকম না। সেক্ষেত্রে আপনার আদার্স পোর্টফোলিও যেগুলো থাকবে বা যেগুলো হচ্ছে সবচেয়ে আপনার কাছে মনে করতে করেন যে সবচেয়ে বেস্ট ওয়ার্ক যেগুলো, সেগুলোকে আপনার কি করতে হবে, অ্যাটাচ করতে হবে। তো পোর্টফোলিও অ্যাটাচ করার ক্ষেত্রে আমরা এটা হচ্ছে গিয়ে অনেকে হচ্ছে গিয়ে অনেক বেশি দিয়ে দেয়, 5টা 7টা 8টা 10টা দিয়ে দেয়। তো সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি মেনশন করে যে প্লিজ অ্যাটাচ 5 পোর্টফোলিও ওয়েবসাইট, তো সেক্ষেত্রে 5টা দিতে পারেন, বাট সাধারণত ট্রাই করবেন 3 থেকে 4টা রাখার। ওকে, সো আপনি আপনার যতগুলো কাজ করছেন সেগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট কি করা, 3 পোর্টফোলিও অ্যাড করা, এটা হচ্ছে গিয়ে ভালো আর কি। 3টা বা 4টা, এর বেশি না। বাট ক্লায়েন্ট যদি কোনো ক্ষেত্রে মেনশন করে দেয় নাম্বারটা যে 2টো পাঠাও, তো সেক্ষেত্রে আপনাকে 2টোই পাঠাতে হবে। আর ক্লায়েন্ট যদি কখনো মেনশন করে যে 5টা পাঠাও, 5টাই পাঠাতে হবে। এবং আপনি সেখানে 5টা পাঠাতে বললে আপনি যদি 6টা পাঠান বা 7টা পাঠান অথবা 2টো পাঠান, তো সেক্ষেত্রে কি হবে যে ক্লায়েন্ট বুঝবে যে আপনি জবের ডেসক্রিপশনটা প্রপারলি পড়েন নাই। ওকে, ক্লায়েন্ট যদি বলে 2টো পোর্টফোলিও অ্যাটাচ করতে, সো সেক্ষেত্রে আপনি 2টোই পোর্টফোলিও অ্যাটাচ করবেন। যদি আপনি সেক্ষেত্রে 3টা বা 5টা অ্যাটাচ করেন, সেক্ষেত্রে সেটাও কি করে মিন করে যে আপনি জব ডেসক্রিপশনটা ভালোভাবে পড়েন নাই। তাহলে কি হবে, আপনি ডিসকোয়ালিফাইড। আপনি পারবেন কি পারবেন না এটা অনেক পরের বিষয়। এই যে ইনিশিয়াল যে জাজমেন্ট গুলো, বিষয়গুলো, মানে ক্লায়েন্টের যে সাইকোলজি গুলো একটা হায়ারিং করার ক্ষেত্রে বা এই ধরনের জবগুলোতে তারা ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে বা কভার লেটার থেকে ইন্টারভিউর জন্য ক্যান্ডিডেট সিলেক্ট করার ক্ষেত্রে যে বিষয়গুলো বা যে সাইকোলজি তাদের যেভাবে কাজ করে, সেটার উপর বেস করে আমি আপনাদেরকে বলতেছি। বিষয়টা বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া বোঝা গেছে। জি ভাইয়া। সো তাহলে কি অ্যাটাচ করতে হবে, রিলেভেন্ট পোর্টফোলিও অ্যাড করতে হবে আমাদেরকে। এন্ড দেন এখানেও কল টু অ্যাকশন তো অবশ্যই থাকবে এই ধরনের জব ডেসক্রিপশনগুলোর ক্ষেত্রে। সো এটা হচ্ছে কি মোটামুটি আমরা কি যে কোনো ধরনের বায়ার রিকোয়েস্ট বা প্রপোজাল বা কভার লেটার লেখার ক্ষেত্রে আমরা এই প্রসেসটা বা এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আমরা কি করি, আমাদের প্রপোজালটাকে রেডি করি, তাহলে কি হবে, আপনি দেখবেন ওই যে বললাম না 1000টা 800টা বায়ার রিকোয়েস্ট পাঠায় 2টা 3টা জব কমপ্লিট করার যে রেশিওটা, এই রেশিওটা অনেকটা ওভারকাম করা পসিবল হবে যদি আপনি এই ধরনের একটা প্রসেস ফলো করেন। বিলিভ মি গাইস, মানে আপনার জাস্ট নেক্সট 2 উইকস, নেক্সট 2 থেকে 4 সপ্তাহ আপনারা এই অ্যাপ্রোচটা ফলো করে হচ্ছে প্রপোজাল পাঠান, মানে ইউ উইল সি দ্য চেঞ্জেস। বাট আমি যতটুকু বললাম সেটা 100% না হলেও অ্যাটলিস্ট 80% আপনারা হচ্ছে কি করেন, ফলো করা ট্রাই করেন, এন্ড ইউ উইল সি দ্য চেঞ্জেস অর রেশিও, কনভার্সন রেশিও আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বোঝা গেছে সোফার যতটুকু বলছি আমি? জি ভাইয়া, রিলেভেন্ট কোশ্চেন করতে পারি নাকি লাস্টে করব? হ্যাঁ বলতে পারেন ভাইয়া। আচ্ছা, এখানে এই যে আপনি পোর্টফোলিওর কথা বললেন অ্যাটাচ করার জন্য, ইয়েস। যাদের পোর্টফোলিও নাই একটাও, যদি কোনো বায়ারের রিকোয়ারমেন্ট থাকে ওরকম যে অ্যাটাচ করার জন্য 2-3টা বা 5টা, অথবা যদি কোথাও কোনো রিকোয়ারমেন্টই না থাকে, তারপরেও সুবিধার্থে বা যে আসলে কি বলে ওটাকে একটু হাইলাইট করার জন্য বা আমার এক্সপেরিয়েন্সটা ওখানে শেয়ার করার জন্য পোর্টফোলিও শেয়ার করা দরকার কিনা, যদি না থাকে তো সেক্ষেত্রে আসলে কি করণীয়, বা আদৌ ওখানে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা ওই জবটা? তাহলে ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেন আছে। সেকেন্ড কোশ্চেন। জি জি শিওর। ওকে, এই কোশ্চেন আছে হচ্ছে কিছু ক্ষেত্রে থাকে ক্লায়েন্ট একদম হচ্ছে স্পষ্টভাবে মেনশন করে দেয় যে স্পেসিফিক এই ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা না থাকলে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, ক্লায়েন্ট মেনশন করে দেয়। তো সেক্ষেত্রে আপনার অ্যাপ্লাই না করাটা বেটার এবং ওয়াইজ হবে। ওকে, আর যদি বলে যে ইফ ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ডিজাইনিং ওয়েবসাইট ফর দিস ইন্ডাস্ট্রি ইউ উইল গেট প্রিফার্ড, তো ইন দ্যাট কেস মানে কি প্রিফারেন্স পাবে, তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনি পাঠাতে পারেন যদি আপনার আদার্স ভালো পোর্টফোলিও থাকে। ক্লিয়ার বিষয়টা? জি। ওকে, নেক্সট কোশ্চেন। মানে ওয়েবসাইটে যদি না থাকে তাহলে তো পোর্টফোলিও মানে শেয়ার করার কোনো ওয়ে আসে না। যাই হোক, আর তারপরে হলো এই যে ইন্ট্রোডাকশনটা, সেলফ ইন্ট্রোডাকশন, হ্যাঁ, এটা আমরা ডিটেইলস জব ডেসক্রিপশনে আমরা রাখতে পারি বা রাখলাম, এটাকে আসলে শর্ট ডেসক্রিপশনে আদৌ প্রয়োজন নাই, এরকমই বিষয়টা আপনি বলছেন। তারপর আমি আরেকটু ক্লিয়ার করার জন্য আর কি রিপিট করলাম যে মানে শর্ট ডেসক্রিপশনে যেটা আপনি করলেন, এখানে এই যে সেলফ ইন্ট্রোডাকশনটা রাখেন নাই, মানে এটাই আসলে ওয়াইজ কিনা আর কি, এটাই
আর একটু ক্লিয়ার হওয়ার জন্য যেহেতু আপনি রাখেন নাই তার মানে আমি বুঝে গেছি যে ওখানে দরকার নাই, তারপর আর একটু ক্লিয়ার হওয়ার জন্য। ও আচ্ছা, এই শর্ট জব ডেসক্রিপশনের ক্ষেত্রে হ্যাঁ। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে কি, শর্ট জব ডেসক্রিপশনের মধ্যে আমরা যে বললাম যে কিছুটা আছে 1 সেন্টেন্স শর্ট জব ডেসক্রিপশন, আবার কিছু আছে যে হচ্ছে গিয়ে 2 to 3 সেন্টেন্স। সো 1 সেন্টেন্স জব ডেসক্রিপশন তুলনামূলকভাবে কম থাকে, আর শর্ট জব ডেসক্রিপশনের মধ্যে সাধারণত 2 থেকে 3টা সেন্টেন্সের মধ্যে থাকে। তো সেক্ষেত্রে যদি স্কোপটা এমন হয় যে লাইক ক্লায়েন্ট, যেমন আমরা হচ্ছে গিয়ে যেটার সাপেক্ষে যেটার কনটেক্সটে এই শর্ট জব ডেসক্রিপশনের স্ট্রাকচারটা তৈরি করছি, এখানে আসলে আপনি ভালো একটা কোশ্চেন করছেন। সেটা হচ্ছে গিয়ে এখানে কিছুই বলা নেই যে সেটা কি ওয়ার্ডপ্রেসে দরকার নাকি উইক্সে দরকার নাকি HTML CSS এ হলেও চলবে, কোনো কিছু লেখা নাই। তাহলে আপনি আপনার কোন এক্সপেরিয়েন্সটাকে এখানে হাইলাইট করবেন বা ইন্ট্রোডাকশনটাকে হাইলাইট করবেন। ওকে, বাট এখানে যদি একটু ক্লিয়ার থাকতো যে আনিটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিজাইনার টু ডিজাইন আ ওয়েব পেজ ফর মি, তো সেক্ষেত্রে আপনি অ্যাজ আ ওয়ার্ডপ্রেস ডিজাইনার হিসেবে আপনার কি করতে পারেন, একটা শর্ট ইন্ট্রোডাকশন দিতে পারেন, বা সেটা যৌক্তিক আর কি, রেলেভেন্ট। বোঝা গেছে ভাইয়া? জি জি ভাইয়া। ওকে, আর কোন কোশ্চেন? পোর্টফোলিও শেয়ার করার ক্ষেত্রে লাইক মানে যাদের আছে, আমার নাই, কিন্তু যদি কারো থাকে যে আমি কোনো ক্লায়েন্টের কাজ করে দিলাম বা কোনো ওয়েবসাইট করে দিলাম, সেই ওয়েবসাইটের লিংক আমি পোর্টফোলিও আকারে ওখানে শেয়ার করা যাবে কিনা, বা এটা আসলে কিরকম শর্ত কোনো আছে কিনা, যে আমি এই কাজগুলো করছি, অমুকে এই কাজটা করে দিছি, এইটা করে দিছি, আপনি এগুলো দেখতে পারেন, এরকম দেওয়া যাবে কিনা গেল। এছাড়া হলো যদি কারো ওরকম পোর্টফোলিও না থাকে, লাইক আমরা এখানে ক্লাসের মাধ্যমে প্র্যাকটিস পারপাস যে কাজগুলো করলাম বা আপনার অ্যাসাইনমেন্ট আকারে ওখানে আমাদের যে স্ক্রিনশট গুলো নেওয়া আছে, ওই স্ক্রিনশট গুলোর লিঙ্ক বা শুধু দিলে হবে কিনা, বা লিঙ্ক ছাড়া এগুলো দিলে আসলে যায় কিনা, আসলে ওই বিষয়টা। ভ্যালিড লিংক ছাড়া আসলে পোর্টফোলিও, বিশেষ করে ওয়েব ডিজাইন ইন্ডাস্ট্রিতে ভ্যালিড লিংক ছাড়া বা আপনার অ্যাকচুয়াল লাইভ লিংক ছাড়া পোর্টফোলিও গুলো মানে মিনিংলেস বলা যায়। বর্তমান যে কম্পিটিশন, এটার কনটেক্সটে হচ্ছে এটা আসলে একদম মানে অলমোস্ট মিনিংলেস। সো আপনার সেক্ষেত্রে হচ্ছে কি হয় ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক দিতে হবে এক, আর সেটা যে সেক্ষেত্রে যদি ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক না দেওয়া যায় অ্যাজ আ বিগিনার হিসেবে, সেক্ষেত্রে হচ্ছে কি অ্যাটলিস্ট মানে ইউ শুড হ্যাভ আ পার্সোনাল ডোমেইন এন্ড হোস্ট, যেখানে কি করবেন আপনার হচ্ছে পার্সোনাল ডোমেইনের মধ্যে আপনি যে অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করছেন বা যে প্রজেক্ট গুলো কমপ্লিট করছেন ডিউরিং দ্য কোর্স, সেগুলোকে আপনি কি পোর্টফোলিও 1 2 3 4 এইভাবে কি সাবডোমেইন করে করে সেগুলো আপনি কি করতে পারেন, লাইভ করে রাখতে পারেন এবং সেগুলো লিংক ক্লায়েন্টকে দিতে পারেন। এটা সবচেয়ে আসলে প্রফেশনাল অ্যাপ্রোচ আর কি। বোঝা গেছে? জি 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 ভাই, থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, ফ্রি ডোমেইন গুলোতে আমরা যে কাজগুলো করছি ওগুলা কি মানে দেওয়ার মতো? ফ্রি ডোমেইনে যে কাজগুলো করছেন সেগুলো দেওয়ার মতো কিনা? হ্যাঁ, সেগুলো দিতে পারেন, বাট আলটিমেটলি ওই যে বললাম যে হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল ক্লায়েন্ট, আপনি যে ওয়েবসাইটগুলো তৈরি করছেন বা পোর্টফোলিও যেগুলো শেয়ার করতেছেন, ক্লায়েন্ট সবচেয়ে বেশি প্রিফার করবে যে আপনি হচ্ছে একটা বিজনেস ওয়েবসাইটের ক্লায়েন্ট তৈরি করছেন, তার বিজনেস একটা নির্দিষ্ট বিজনেসের ডোমেইনে। ওকে, লেটস সে আপনি abc.com নামে এবিসি নামে একটা ক্লায়েন্টের জন্য তার একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করছেন abc.com ডোমেইনের আন্ডারে, আপনি যদি সেটা দিয়ে ক্লায়েন্টকে দিতে পারেন সেটা সবচেয়ে বেস্ট এক। দুই নম্বর হইতেছে আপনি কি করছেন যে হচ্ছে গিয়ে এবিসি নামক এই ক্লায়েন্টের জন্য আপনার একটা ওয়েবসাইট তৈরি করছেন, বাট আপনার পার্সোনাল যে মানে হোস্টিং আপনার পার্সোনাল নামে হতে পারে বা আপনার পার্সোনাল এজেন্সির নামে হতে পারে, সেখানে সাবডোমেইন আকারে সেটা যদি হোস্ট করে রাখেন, সেটা যদি শেয়ার করেন, সেটাও অ্যাকসেপ্টেবল। ওকে, বাট এটা কি প্রায়োরিটি হচ্ছে 2 নাম্বার, মানে হচ্ছে ক্লায়েন্টের কাছে অরিজিনাল ডোমেইনের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। তো এক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি যদি হচ্ছে ফ্রি ডোমেইন বা হোস্টিং বেস যেগুলো হচ্ছে যে সার্ভিস গুলো, বা সেক্ষেত্রে কি সেই ডোমেইনগুলোর প্যাটার্নগুলো একটু ডিফারেন্ট থাকে। তো যারা টেকনিক্যাল বা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে প্রফেশনাল ক্লায়েন্ট, তারা কিন্তু বুঝতে পারবে যে দিস ইজ নট আ রিয়েল বিজনেস ওয়েবসাইট এবং ইউ হ্যাভ হোস্টেড দ্য ওয়েবসাইট অন আ ফ্রি ডোমেইন এন্ড হোস্ট। সো আলটিমেটলি এই ক্ষেত্রে অ্যাজ আ অ্যাপ্লিকেন্ট হিসেবে আপনি কি হবেন, মানে কম্পিটিশনটাতে পিছিয়ে যাবেন। বোঝা গেছে ভাইয়া? So as a website designer হিসেবে মানে you guys should have মানে this little investment আমি বলবো যে একটা ডোমেইন হোস্ট নেওয়ার জন্য আমাদের ইয়ারলি মানে বাৎসরিক 2000 টাকার মতো 2 থেকে 2500 টাকার মতো খরচ করতে হয়। সো বাৎসরিক মানে এক বছরে 2000 টাকা খরচ করার মতো একটা মাইন্ডসেট বা এতটুকু ইনভেস্টমেন্ট আপনাদের থাকা উচিত, মানে আপনাদের। এবং এই যে পার্সোনাল একটা ডোমেইন থাকা এবং সেখানে ওয়েবসাইটগুলো অ্যাটলিস্ট হোস্ট করে রাখা বা বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইট বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্যাটাগরি তৈরি করে রাখা বা শোকেস করা, এটা কি করবে আপনাকে আপনার কম্পিটিশন থেকে ডিফারেন্সিয়েট একটা ক্রিয়েট করবে, পজিটিভ একটা ইমপ্রেশন তৈরি করবে। আর উইথাউট
এরকম পোর্টফোলিও ছাড়া আপনি কি অলরেডি কম্পিটিশন থেকে অনেক পিছিয়ে যাবেন। বোঝা গেছে? ওভারঅল যা রেজাল্টটা যে আমরা এজ এ নিউ ফ্রিল্যান্সার হিসাবে উইদাউট পোর্টফোলিও বা উইদাউট পার্সোনাল পোর্টফোলিও আমরা যেভাবে অ্যাপ্লাই করি না কেন, যদিও আপনি যে বলছেন যে 1000 অ্যাপ্লাই করে একটা কাজ বা দুইটা কাজ পাওয়া, ওইটা রেশিওটা এইটা ফলো করলে অনেক কমবে। তো ওই পোর্টফোলিও গুলো না থাকলে আসলে আমরা খুব একটা কতদূর কি করতে পারি বুঝতে পারতেছি না, অথবা আপনি ভালো বলতে পারবেন। আমি এখন যা বুঝতেছি যে আমি অ্যাজ এ নিউ হিসাবে আমার একটা কাজের প্রমাণ ওখানে দেখাইতে হবে। আমার যদি কাজ পেতে হয়, আমি দেখাইতে পারলে সেক্ষেত্রে আমি অনেকখানি আগাই যাবো বা আগাই থাকবো এরকম। ইয়েস, এক্স্যাক্টলি। মানে বিষয়টা কাইন্ড অফ থিংস কি, মানে একটা বিজনেস, আপনি একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, মানে একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে, একটা বিজনেসের একটা অনেক ইম্পর্টেন্ট পার্ট অনলাইন প্রেজেন্সের। তো আলটিমেটলি বিষয়টা কেমন হয় যে আমাদের পার্সোনাল আমাদের যে প্রয়োজনগুলো, সেক্ষেত্রে যখন একটা কাজ করার ক্ষেত্রে লেটস সে হচ্ছে যে কেউ যদি এসে বলে যে আমার পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা নেই বাট আমি জানি কাজটা পারবো, তো সেক্ষেত্রে আমরা কেউ আসলে রিস্ক নিতে চাই না, রাইট? সো আপনি যে করতে পারবেন না, আপনি ফুলি কনফিডেন্ট, এটার জন্য অবভিয়াসলি মানে ইউ শুড শো সামথিং। হ্যাঁ, আমি এক্সাক্ট সিমিলার কাজ করি না, বাট এরকম অন্য ওয়েবসাইট তৈরি করছি, অ্যাটলিস্ট সেটা আপনাকে দেখাতে হবে। মানে এই পয়েন্টগুলো বিষয়গুলো আমার ম্যাট্রিক্সের মতো কাজ করে, যে প্রতিটা বিষয়ে আপনাকে 10 জন কম্পিউটার থেকে আপনাকে আগায় দিবে অথবা পিছিয়ে দিবে। যদি থাকে তাহলে আগায় দিবে, আর যদি না থাকে তাহলে পিছিয়ে দিবে। সো ওই যে বললাম, অল টুগেদার এই বিষয়গুলো কি হবে, আলটিমেটলি আপনার হচ্ছে উইনিং ফ্যাক্টরটা আসলে ডিসাইড করবে আর কি। ঠিক আছে? সো এগুলো ম্যানেজ করে আরো অল্টারনেট বেশ কিছু ওয়ে আছে, যেগুলো হচ্ছে গিয়ে আমরা সেগুলো জানবো। বাট অ্যাট লিস্ট মানে ইউ গাইস শুড হ্যাভ দ্যাট দিস মাইন্ডসেট। আমি আপনাদেরকে প্রথমের দিকেই বলছি 101 + 04 সবাইকে বলছি মোটামুটি এই বিষয়টা নিয়ে। সো মানে এই বিষয়টা আপনারা হচ্ছে গিয়ে একটু কেয়ারফুলি দেখবেন। আর এটা ছাড়াও আমরা অলরেডি কি প্ল্যাটফর্ম আছে, কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইনের স্ক্রিনশট গুলো উইথ পোর্টফোলিও ডেসক্রিপশন, প্রপার ডেসক্রিপশনের মাধ্যমে আমরা কি করতে পারি, প্রেজেন্ট করতে পারি, মানে প্রেজেন্টেবল ওয়েতে, যেটা হচ্ছে কি অ্যাকসেপ্টেবল হবে মানে কিছু সংখ্যক ক্লায়েন্টের কাছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা এখনো কিন্তু কাভারটা লিখি নাই, আমরা কাভারটা লেখার জন্য কি কি বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করলাম, এবং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর কি। বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। ওকে ওকে, আমি জি হচ্ছে ভাইয়া। আপনাদের সাথে জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, সমস্যা নেই, আমরা সরাসরি। আর নিউ ফ্রিল্যান্সারদের হিসেবে হচ্ছে কি আপনাদের একটা চ্যালেঞ্জ থাকবে হচ্ছে নিউ সেলার যারা আছে তারা হচ্ছে গিয়ে কম সংখ্যক বায়ার রিকোয়েস্ট দেখতে পায়, বা হচ্ছে গিয়ে ডেইলি হয়তো বা 5টা 10টা বা কোনো কোনো দিন হচ্ছে গিয়ে হয়তো বা কোনো বায়ার রিকোয়েস্ট আসবে না। সো এটা হচ্ছে নিউ সেলারদের জন্য চ্যালেঞ্জ। তো আলটিমেটলি এটা কি হয়, যে বিষয়টা কিভাবে কাজ করে কেউ বলতে পারবেন, যে নিউ সেলাররা কেন দেখতে পায় না, এবং হচ্ছে লেভেল 1 সেলাররা একটু বেশি দেখতে পায়, লেভেল 2 সেলাররা বা টপ রেটের সেলাররা আরো বেশি দেখতে পায়, এটা কিভাবে ডিপেন্ড করে, মানে কাজ করে কিভাবে বিষয়টা জানেন কি কেউ? না ভাইয়া। তানজিদুল জয়, জি ভাইয়া। আপনি তো জানেন মনে হয়। না ভাই, আমি তো ভাইয়া মানে একদম বাচ্চা, এখনই কেমনে জানবো? আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আর কেউ, নাজমুল? তো ভাই আপাতত এখন পর্যন্ত না জানি ভাই। যে যে গিগ গুলো তৈরি করা হয় ওগুলোর সাব ক্যাটাগরি যে মানে ওই অনুসারে নিউ ফ্রিল্যান্সার মানে বায়ার রিকোয়েস্ট গুলো আসে আর কি। এখন বেশি বা কম এইটা আসলে জানি না। ওকে,
আচ্ছা, ঠিক আছে। সো আলটিমেটলি এবার কিভাবে কাজ করে এটা বুঝি আমরা আগে, ঠিক আছে? ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আপনি যখন নিউ সেলার, তার মানে কি আপনার কোনো রেপুটেশন নেই ফাইবারে, ফাইবার আপনাকে ট্রাস্ট করতেছে না এখন পর্যন্ত। ওকে, সো ফাইবার যদি ট্রাস্ট না করে, ক্লায়েন্ট আপনাকে কিভাবে ট্রাস্ট করবে? তো ফাইবারে যে জব ফানেলটা, মনে করেন যে ফাইবারের একটা জব ফানেল আছে, যে জব ফানেলে কি হয়, যত বায়াররা তাদের জব পোস্ট করে সেই বায়ার রিকোয়েস্ট গুলো সেই জব ফানেলে চলে যায়, এবং ফাইবার এটা কন্ট্রোল করে যে কোন লেভেলের সেলাররা বা কোন কোন লেভেলের সেলাররা কোন কোন জবগুলো দেখতে পাবে বা কতগুলো জব দেখতে পাবে, এই বিষয়টা কি কন্ট্রোল করে গিয়ে ফাইবার। ওকে, যেহেতু আপনি নিউ সেলার এবং হচ্ছে গিয়ে কি হচ্ছে যে আপনার কোনো রেপুটেশন নেই, ওয়ার্ক হিস্টোরি নেই, সো আলটিমেটলি কি হবে যে আপনার কাছে সব ধরনের জবগুলো কি করবে না, শো করবে না। কেন করবে না ভাইয়া? মানে কেন করবে না, এটার অ্যান্সারটা হচ্ছে এরকম যে হচ্ছে লাইক আপনি যদি নিউ সেলার, আপনার যদি ওয়ার্ক হিস্টোরি নেই, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ফাইবারের যে পটেনশিয়াল ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের জব পোস্ট করলো, সেই জবে কি হলো, আপনি অ্যাপ্লাই করলেন, সামহাও আপনি কনভিন্স করে জবটা পেয়ে গেলেন, বাট কমপ্লিট করতে পারলেন না, তাহলে সেক্ষেত্রে কি হবে, ক্লায়েন্টের এক্সপিরিয়েন্সটা খারাপ হয়ে যাবে এবং সেই ক্লায়েন্ট এই ফাইবার মার্কেট প্লেসটা ব্যবহার না করে অন্য কোনো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে চলে যাবে। তার মানে কি, এটা হচ্ছে কি আপনার যেমন হচ্ছে বিজনেস লস হচ্ছে, এট দ্য সেম টাইম ফাইবারেরও বিজনেস লস হচ্ছে, প্লাস হচ্ছে কি একটা ক্লায়েন্ট হারানো মানে কি সেই ক্লায়েন্ট আর তার রিকমেন্ডেশন অন্য কোনো ক্লায়েন্টকে বা তার সার্কেলে কখনো রিকমেন্ড করবে না যে ফাইবারে গিয়ে, সে বলবে যে কি ফাইবারে আমি একজন সেলারকে হায়ার করছিলাম বাট হি ওয়াজ নট ক্যাপেবল টু ডু দ্য টাস্ক, তো তার একটা ব্যাড এক্সপিরিয়েন্স তৈরি হবে এবং সেটা কি হবে, সেখান থেকে একটা হচ্ছে গিয়ে রেভিনিউ লস তো হচ্ছে প্লাস একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে। বোঝা গেছে? তার মানে ফাইবার কি চায়, যে ফাইবার চায় যে হচ্ছে গিয়ে ফাইবারে যারা পটেনশিয়াল ক্লায়েন্ট বা যারা হচ্ছে ভালো বাজেটে বিগ বাজেট প্রজেক্ট করিয়ে নিতে চায় বা হচ্ছে রেগুলারলি মার্কেট প্লেসে ডলার স্পেন্ড করে বা হচ্ছে গিয়ে কাজ করিয়ে নেয়, তাদেরকে কি করে নিউ সেলারদের সাথে তাদের ম্যাচ করানোর সম্ভাবনাটা কমিয়ে দেয়। কিভাবে? যে নিউ সেলারদের সামনে সেই সব যে জবগুলো, মানে যদি বলি যে বিজনেস ক্লায়েন্ট বা যারা টপ রেটেড ক্লায়েন্ট, তাদের জবগুলো নিউ সেলারদের সামনে শো করে না। বিষয়টা বোঝা গেছে কি? জি ভাই। জি ভাই। জি যখন ভাইয়া। আপনি লেভেল অন সেলার হয়ে গেলেন, তার মানে কি লেভেল অন সেলার হওয়া মানে হচ্ছে আপনি 10টা অর্ডার কমপ্লিট করছেন, 10টা রিয়েল লাইফ প্রজেক্ট কমপ্লিট করছেন উইথ কি ভালো রিভিউ সহ, এবং আপনি মোটামুটি 400 ইউএসডি, যেটা হচ্ছে কি একটা বাউন্ডারি, যে 10টা অর্ডার কমপ্লিট করলে হবে না, কি করতে হবে, $400 আর্ন করতে হবে। সো এই যে টার্গেটটা বা মাইলস্টোনটা যখন আপনি অ্যাচিভ করলেন, তখন আপনি লেভেল অন সেলার ব্যাচ পাচ্ছেন। তার মানে কি, তার মানে হচ্ছে কি আপনি অলরেডি কি আপনাকে 10 জন বিজনেস বা ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করছে, আপনাকে কাজ দিয়েছে এবং আপনি কমপ্লিট করছেন এবং $400 আপনি আর্ন করছেন। সো তার মানে কি আপনাকে কি আপনি ট্রাস্ট করবে, একজন সেলার হিসেবে ফাইবার আপনাকে ট্রাস্ট করবে, অনেক বেশি না বাট আপনাকে ট্রাস্ট করবে যে হ্যাঁ ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটিস টু ওয়ার্ক অন দিস সিমিলার প্রজেক্টস। বোঝা গেছে? তো তখন কি হবে, আপনি ইনিশিয়ালি নিউ সেলার হিসেবে কি করতেছিলেন, আপনার হচ্ছে গিয়ে প্রতিদিন হয়তো বা 5টা 10টা বা 15টা 20টা জব দেখতে পাচ্ছেন। সো নিউ সেলার হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে প্রতিদিন 400 500 এরকম নাম্বার অফ কি করতে পারবেন, 400 500 বা 400 500 বা 600 700 প্লাস সামটাইমস হচ্ছে গিয়ে বায়ার রিকোয়েস্ট দেখতে পাবেন, যেটা হচ্ছে প্রথম অবস্থা আপনি দেখতে পাবেন না। সো তার মানে হচ্ছে গিয়ে ওই যে ফাইবারের যে জব ফানেলটা, সেই জব ফানেলটা কি হয়েছে, আপনার যেহেতু ট্রাস্ট লেভেল হয়েছে বা আপনি যদি অলরেডি একটা ভালো ওয়ার্ক হিস্ট্রি আপনি তৈরি করছেন ফাইবারে, সেক্ষেত্রে ফাইবারের জব ফানেলটা আপনার জন্য আরেকটু উন্মুক্ত করে দিবে, ওপেন করে দিবে, বাট পুরোটাই করে দিবে না এখন পর্যন্ত। বোঝা গেছে? তো এই কারণে হচ্ছে কি আপনি বেশি নাম্বার অফ জব রিকোয়েস্ট বা বায়ার রিকোয়েস্ট দেখতে পাবেন। বিষয়টা ক্লিয়ার এবার? হ্যাঁ ক্লিয়ার, কিন্তু ভাইয়া দেখা গেছে এই যে আমরা যে একটা ইয়া দেখি restriction, 10টার বেশি জব অ্যাপ্লাই করা যায় না, এইটা কি আসলে সব লেভেলেই এরকম রেস্ট্রিকশনটা আছে নাকি নিউ সেলারের ক্ষেত্রে শুধু রেস্ট্রিকশনটা আছে? আমার জব এটা আসলো অনেক, বাট 10টার বেশি অ্যাপ্লাই করা যাচ্ছে না, এটা কি সবসময় এরকম কিনা? আচ্ছা, এটার অ্যান্সারটা হচ্ছে যে এটা সব লেভেলের সেলার জন্য 10 অফার, মানে 10টা করে অফার পাঠাতে পারবেন, এটা সব লেভেলের সেলারের জন্য সেম, মানে দিস ইজ। এবং সবচেয়ে বড় বিষয় হইতেছে মোটামুটি যতগুলো পপুলার ফ্রিল্যান্স মার্কেট, পিপল পাওয়ার আওয়ার বলেন, আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, সো ফাইবারই একমাত্র এখন পর্যন্ত মার্কেটপ্লেস যে মার্কেটপ্লেসে ফ্রিতে প্রপোজাল সেন্ড করা যাচ্ছে। বাট আপনারা নিশ্চিত থাকেন যে মানে নেক্সট 2 বছর 2.5 বছরের মধ্যে এটা আর ফ্রি থাকবে না, বা তারও কম সময়ের মধ্যে এটা হচ্ছে কি হয়ে যাবে, এটাও পেইড হয়ে যাবে। সো ফাইবারই একমাত্র মার্কেটপ্লেস এখন পর্যন্ত যেটা যারা হচ্ছে কি ফ্রিতে প্রপোজাল পাঠানো, এবং তা হচ্ছে 10টা প্রপোজাল পাঠানো যাবে পার ডে। এটা মানে দিস নাম্বার ইজ হিউজ, আই ক্যান সে। সো যেটা হচ্ছে কি আপওয়ার্কের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কানেক্ট পারচেজ করতে হবে, সেই কানেক্টটা দিয়ে আপনাকে কি করতে হবে, প্রপোজাল সেন্ড করতে হবে। বোঝা গেছে?
আপওয়ার্ক কি ভাই কানেক্ট প্রতি মাসে ফ্রি দেয় নাকি, নাকি নির্দিষ্ট পরিমাণ শুরুতে একটা ফ্রি দেয় এরপরে আবার পারচেজ করতে হয়, এরকম কিছু? fee দেয় নির্দিষ্ট পরিমাণ এবং পরবর্তীতে পারচেজ করতে হয়। ওকে, ওটা শেষ হয়ে গেলে আবার পারচেজ করতে হবে আর ইয়েস দিবেন আপনি, তাই না? এক্স্যাক্টলি। আচ্ছা দেখেন, আমরা এখানে একটা জব ডেসক্রিপশন দেখি যে আই এম লুকিং ফর আ ওয়েবসাইট ডিজাইনার হু ক্যান গেট স্টার্টেড ইমিডিয়েটলি। ওকে, ইমিডিয়েটলি স্টার্ট করতে পারবে। কারেন্টলি ওয়ার্কিং উইথ ওয়ান সেলার ফ্রম ফাইবার, ইট নিডেড ইউ ক্যান টক উইথ হিম, হি ইজ মেইনলি ওয়ার্কিং অন লোগো ডিজাইন। মানে সে একজন ডিজাইনারের সাথে কাজ করতেছে, আর ইউ উইল বি আস্কড টু রিডিজাইন, তার একটা রিডিজাইন করে নিবে। মানে কি, তার একটা অলরেডি ওয়েবসাইট আছে, রিডিজাইন দ্য ওয়েবসাইট we have now, please feel free to contact us for more information. Cheers. এই তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে লাইক তার মানে কি এট ফার্স্ট বা ইনিশিয়াল আপনাদের শুরু হবে কি যে লুকিং ফর আ ওয়েবসাইট ডিজাইনার হু ক্যান গেট স্টার্টেড ইমিডিয়েটলি। তার মানে কি কুইকলি শুরু করবে সে, বা একজন ওয়েব ডিজাইনার খুঁজতেছে অন অ্যান আর্জেন্ট বেসিস, যার রেসপন্সিবিলিটি কি হবে ওয়েবসাইটটা রিডিজাইন করা। বোঝা গেছে? তো এই ক্ষেত্রে আমি যদি এই যে এটা আছে জব ডেসক্রিপশনটা, এখানে কি খুব বেশি ইনফরমেশন দেওয়া আছে? এটাকে আমরা কি ডিটেইল জব ডেসক্রিপশন বলতে পারি? না, ডিটেইলস পাই না। ইয়েস। সো ফার্স্ট অফ অল তার যে কারেন্ট ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা দেখতে কেমন বা সেই ওয়েবসাইটটা কোন প্ল্যাটফর্মে তৈরি করা সেটা জানা দরকার। এক। দুই নাম্বার, সে যে রিডিজাইন করতে যাচ্ছে, রিডিজাইন করার ক্ষেত্রে ক্লায়েন্টের কি আছে, কোন রেফারেন্স ওয়েবসাইট আছে কিনা বা ডিজাইন আছে কিনা যেটাকে ক্লায়েন্ট পছন্দ করে বা সিমিলার ডিজাইন সে খুঁজতেছে। তাহলে এই দুটো কোশ্চেন কি খুব রিলেভেন্ট না এই জবের সাথে? জি। ওকে, বিষয়টা বোঝা গেছে? তাহলে এখানে কি ফার্স্ট এই জবটাতে মানে অ্যাপ্লিকেশন লেখার সময় বা প্রপোজাল লেখার সময় ফার্স্টটা কি হতে পারে যে লাইক ওকে, এখানে হচ্ছে গিয়ে আমরা কি করে নিয়ে যাই, এটা কন্টেস্ট যদি আমরা একটা প্রপোজাল লেখা শুরু করি, বায়ার রিকোয়েস্ট লেখা শুরু করি, তাহলে সেটা কেমন হওয়া উচিত এটা দেখি নাকি রিয়েল লাইফ। ওকে, হাই জি। I see you are looking for a website designer to redesign your current Site immediately. website. বিষয়টা বুঝতে পারছেন? I see you are looking for a website designer to redesign your current website. বুঝছো না যে redesign the website we have now, মানে আমাদের কারেন্ট যে ওয়েবসাইটটা আছে। I say looking for a website designer to redesign your current website on an urgent basis. অথবা দিতে পারেন immediately. Immediately. Okay. So that দেখেন এই একটা সেন্টেন্সের পাওয়ারটা বোঝার চেষ্টা করেন, এবং এই ধরনের সেন্টেন্স দিয়ে আপনাদের কি হতে হবে, কভার লেটারটা বা বায়ার রিকোয়েস্ট, স্পেশালি বায়ার রিকোয়েস্টটা শুরু হতে হবে। কারণ আপনারা যখন একটা বায়ার রিকোয়েস্টে কি করবেন, বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, প্রপোজাল লিখে পাঠাবেন, এট ফার্স্ট ক্লায়েন্টের এন্ডে ভিউটা কেমন থাকে জানেন? ক্লায়েন্টের এন্ডে ভিউটা থাকে যে হচ্ছে গিয়ে ফার্স্ট দুইটার মতো সেন্টেন্স সেখানে শো করে, এবং পুরোটা দেখার জন্য ক্লায়েন্টকে কি করতে হয়, রিড মোর বাটনে ক্লিক করতে হয়, বা ওখানে একটা অপশন আছে সেখানে ক্লিক করার পরে এক্সপান্ড হয়ে আপনার পুরো প্রপোজাল দেখাবে। তার মানে কি ফার্স্ট যে সেন্টেন্সটা বা ফার্স্ট 1 or 2 সেন্টেন্স হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টেন্স হওয়া উচিত আপনার কভার লেটার বা প্রপোজালের। এই বিষয়টা ক্লিয়ার? তার মানে কি ফার্স্ট সেন্টেন্সে আমি কি করতে হবে, আপনাকে কি করতে, এই যে আমি যেটা বলছিলাম প্রপোজাল মানে প্রপোজালের ইন্ট্রোডাকশন বা মেইন যে আপনাকে হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সেন্টেন্সটা সেটা লিখতে হবে ফার্স্ট সেন্টেন্সে। এবং সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে খুব হচ্ছে গিয়ে আমি কনভার্টিং একটা সেন্টেন্স যে আই সি ইউ আর লুকিং ফর আ কি, যদি বলতো এখানে ক্লায়েন্ট যদি এখানে বলতো যে ক্লায়েন্ট এখানে যদি দেওয়া থাকতো যে আই এম লুকিং ফর আ ওয়ার্ডপ্রেস ডিজাইনার, তাহলে আমি কি করতাম, এখানে আমি এখানে লিখে দিতাম যে আই সি ইউ আর লুকিং ফর আ ওয়ার্ডপ্রেস ডিজাইনার। আচ্ছা, এখানে যদি ক্লায়েন্ট বলতো আই এম লুকিং ফর আ এলিমেন্টর এক্সপার্ট, তাহলে আমি এটা করে দিতাম কি আই সি ইউ আর লুকিং ফর অ্যান এলিমেন্টর এক্সপার্ট। ওকে, টু বাকিটা যেটা এই যে এখান থেকে যেটা নিয়ে আসলাম যে টু রিডিজাইন ইউর কারেন্ট ওয়েবসাইট ইমিডিয়েটলি। সো এখানে কি হলো দেখেন কয়টা পারপাস সার্ভ হলো, একটা সেন্টেন্স এত পাওয়ারফুল কেন বলতেছে আমি সেন্টেন্সটাকে, আই এম লুকিং ফর আ, সো সে যেটা খুঁজতেছে যে পজিশনের জন্য
যে রোলটার জন্য একজন ফ্রিল্যান্সার খুঁজতেছে সেই রোলটা কি ওয়েবসাইট ডিজাইনার, সেটাকে আমি মেনশন করলাম, রাইট? সেটা হচ্ছে কি এই ক্ষেত্রে ওয়েবসাইট ডিজাইনার, রাইট? আমি এইটাই লিখি, যেহেতু আমরা এটা নিয়ে ডিসকাস করতেছি, এলিমেন্টর এক্সপার্ট না লিখে ওকে ওয়েবসাইট ডিজাইনার, এটাকে আমরা একটু বোল্ড করে দেই। ওকে, টাইটেল করে দিই। I see you're looking for হবে এই ক্ষেত্রে ওয়েবসাইট ডিজাইনার টু রিডিজাইন ইউর কারেন্ট ওয়েবসাইট। ওকে, ফার্স্ট অফ অল পজিশনটাকে আমরা কি করলাম, হাইলাইট করলাম, এটাকে বোল্ড করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে ক্লায়েন্টের কি মানে এই যে পজিশনটা খুঁজতেছে ওয়েবসাইট ডিজাইনার, তার কি করিয়ে নেওয়ার জন্য খুঁজতেছে, রিডিজাইন ইউর কারেন্ট ওয়েবসাইট। এটা হচ্ছে গিয়ে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং তারপরে আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্টকে কি করতেছে, টু গেট স্টার্টেড ইমিডিয়েটলি, মানে কি এটা আর্জেন্টলি দরকার, মানে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে হবে। তাদের হয়তো কোনো একটা ক্যাম্পেইন আছে, মার্কেটিং কোনো ক্যাম্পেইন আছে, বা হচ্ছে গিয়ে একটা লঞ্চিং ডেট আছে, সেটাকে তারা মিস করতে চাচ্ছে না। তো এটা হচ্ছে তার মানে কি এই যে একটা সেন্টেন্স বা ফার্স্ট যে সেন্টেন্সটা, সেখানে আমরা কি করতেছি, তিনটা পয়েন্টকে আমরা কভার করতেছি। একটা হচ্ছে পজিশন, একটা হচ্ছে তার মেইন জব পারপাস, এবং তার হচ্ছে একটা হচ্ছে আর্জেন্সি, যেটা হচ্ছে আমরা ইমিডিয়েটলি দ্বারা প্রকাশ করতেছি। বিষয়টা বোঝা গেছে কি? So after first জি ভাইয়া। sentence should be like this one. Okay, then second sentence কি হতে পারে, I went through the job description and understood what you are looking for in this project. Okay, I went to the job description and understood what you are looking for in this project. আচ্ছা, এখানে আবার একটা কিন্তু আছে। ডিটেইল জব ডেসক্রিপশনের ক্ষেত্রে এটা খুবই ভালো অ্যাপ্লিকেবল, বাট এখানে যেহেতু অনেকগুলো কোশ্চেন থাকবে, সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই যে পরের পার্টটা আছে সেটা দেওয়া যাবে না। আই ওয়েন্ট টু দ্য জব ডেসক্রিপশন, অথবা বলতে পারেন সিম্পলি বলতে পারেন আই রিড দ্য জব ডেসক্রিপশন, আই রিড দ্য জব ডেসক্রিপশন and I am excited to work with you on this project. Okay, I read the job description and I'm excited, or I'm interested to work with you on this project. But before that, I have a couple of questions for you, অথবা হ্যাঁ, but I have a couple of questions for you. Okay, one, can you please share the current website link? And two, do you have a reference website? বিষয়টা বোঝা গেছে? জি এখন হচ্ছে কি I see you're looking okay গেল। সো ফার্স্ট হচ্ছে আমরা দিলাম, তারপর I read the job description and I'm excited to work with you on this project. আপনার ইচ্ছা প্রকাশ করলেন যে আমি খুব ইন্টারেস্টেড এই প্রজেক্টে তোমার সাথে কাজ করার জন্য। But I have a couple of questions for you. কি one হচ্ছে কি, can you please share the current website link? And two, do you have a reference website that you like? গেল। তারপরে বলতে পারেন এই ক্ষেত্রে এবারে আপনি আসতে পারেন আপনার একটা শর্ট ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে। My name is Hafiz. I have over 8 years of experience in, এখানে যেটা বলতেছে কি ওয়েবসাইট ডিজাইনার খুঁজতেছে, ওয়েবসাইট ডিজাইন করে নেওয়ার জন্য সরাসরি বলবে কি ওয়েবসাইট ডিজাইন। So I have over 8 years of experience in website design. I specialize in designing responsive, I can attractive দিতে পারেন modern and responsive website for a wide range of industries. Feel free to tell me if you have any questions. Looking forward
hearing from you soon. Regards. That's all. বোঝা গেছে? Is that clear? জি ভাইয়া বোঝা গেছে। জি জি। তাহলে কি সবচেয়ে মানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউ ফ্রিল্যান্সাররা কি করে, হাই থ্যাঙ্কস ফর পোস্টিং দ্য জব, তারপরে শুরু করে দেন কি নিজের এক্সপেরিয়েন্স সব। কিন্তু সবার সবচেয়ে সর্বপ্রথম আপনার ওই যে বললাম যে ক্লায়েন্ট খুব আর্জেন্টলি বা আর্জেন্ট বেসিস হচ্ছে তার একটা ওয়েবসাইট রিডিজাইন করে নিতে যাচ্ছে, একজন ওয়েবসাইট ডিজাইনার খুঁজতেছে, বা ক্লায়েন্ট একটা এক্সিস্টিং ওয়েবসাইট একটা প্রবলেম হচ্ছে সেটাকে ফিক্স করে নিতে যাচ্ছে। তো ক্লায়েন্টের যখন একটা প্রবলেম তখনই সে মার্কেট প্লেসে এসে একটা জব পোস্ট করে। সেক্ষেত্রে প্রথমে যদি গিয়ে আপনার লং স্টোরি শোনা শুরু করে তাহলে কি হবে, ক্লায়েন্ট বোর হয়ে যাবে এবং সরাসরি বুঝতে পারবে যে এটা হচ্ছে কপি পেস্ট প্রপোজাল। তো সেক্ষেত্রে বুঝতে পারতেছেন যে আপনি একটা ফার্স্ট গ্লেন্স আপনার কি ফিল্টার আউট হয়ে যাবেন। বুঝা গেছে? আর যখন আপনারা এটা দিয়ে শুরু করবেন, ওই যে বললাম যে ক্লায়েন্ট যখন বায়ার রিকোয়েস্টটা দেখে যে লেটস সে 50টা বায়ার রিকোয়েস্ট আসছে, ক্লায়েন্ট যে লিস্টটা দেখে, তো সেক্ষেত্রে কি প্রথম দুইটা সেন্টেন্স প্রায় দুইটা সেন্টেন্সের মতো কি হয় ভিজিবল হয়। তো সেই ক্ষেত্রে যদি আপনার এই এখানে এতটুকু যদি ভিজিবল হয়, এটা কি আসলে ক্লায়েন্টের মানে ক্লায়েন্ট কি ইন্টারেস্টেড হবে এই লাইনগুলো সম্বন্ধে প্রথমেই? ইন্টারেস্টেড থাকবে না এটা। ইয়েস, হওয়ার চান্সটা অনেক কম থাকবে। তো সেক্ষেত্রে প্রথমে যদি ক্লায়েন্ট দেখতে পায় এই বিষয়টা যে আইসি ইউএল, যে এখানে কি বললাম যে এই প্রপোজালের ক্ষেত্রে সবচেয়ে কি পাওয়ারফুল সেন্টেন্স হচ্ছে এইটা, বুঝা গেছে? যেটা হচ্ছে ক্লায়েন্টের তিনটা পারপাসকে সার্ভ করতেছে একটা সেন্টেন্সের মধ্যেই। ইজ দ্যাট ক্লিয়ার? জি জি। ওকে, আই হ্যাভ এ কোশ্চেন। শিওর ভাই, প্লিজ বলেন। কোশ্চেন না, সরি এটা কোশ্চেন হবে না, জাস্ট একটা আপনার সম্পর্কে একটা শর্ট ডেসক্রিপশন বলি আর কি। হ্যাঁ, আমার খুব বলতে ইচ্ছা করতেছে আর কি। সেটা হলো যে এই কোর্সে আসার পরে দুইটা জিনিস আমার কাছে স্পেশাল লাগছে খুব। প্রথমে হলো যে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা বিষয় যখন শুরু করলেন তখন একটা ইউনিক কিছু পাইলাম, মানে খুব ভালো লাগছে, দেখলাম যে আসলে হাবিজের মধ্যে এমন স্পেশাল কিছু আছে। আর এইবারে আপনার প্রপোজালের উদাহরণটা দেখে, এক্সাম্পলটা দেখে মনে হলো যে আসলে এতদিন যে অনেকদিন যাবত প্রপোজাল লিখতেছি বা চেষ্টা করতেছি, এখন ভাবতেছি যে এতদিন আসলে কি লিখলে আমার আসলে এটা কি। আপনি যে একটা সেন্টেন্স লিখে দেখাইলেন, এটাই ভাবলাম বা ভাবতেছি আসলে সত্যি যে এটা কত বড় একটা পাওয়ারফুল সেন্টেন্স বা শুরুটা কতটা স্ট্রং হতে পারে এবং কতটা ইউনিক বা ডিফারেন্ট হতে পারে। মানে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ ফর ইওর কমপ্লিমেন্ট। ওকে, সো তাহলে হচ্ছে কি এটা হচ্ছে কি শর্ট বা হচ্ছে কি মিডিয়াম ডেসক্রাইবড জব ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করব। আচ্ছা, যখন লং জব ডেসক্রিপশন আসবে তো সেক্ষেত্রে কি হচ্ছে যে আমি তখন সেক্ষেত্রে হচ্ছে কি এটার জাস্ট আমরা একটা কপি করে নিই। cover letter short okay. আপনাকে কেউ চিন্তা করতেছেন বা মনে করতেছেন যে এই টেমপ্লেট আবার আপনাকে দিয়ে দিব, আপনারা এটা কপি পেস্ট করবেন, এরকম চিন্তা যদি করে থাকেন তাহলে সেটা ভুল হচ্ছে মনে হয়। বিষয়টা হচ্ছে যে আমার দিতে কোনো সমস্যা নেই, বাট আলটিমেটলি আপনারা যদি আবার এটাকে কপি পেস্ট করা শুরু করেন তাহলে আলটিমেটলি এখানে কি কপি পেস্ট করবেন বুঝছেন তো? আমি যেভাবে কোশ্চেনগুলো লিখছি বা যা লিখছি তো সেটা মোটামুটি ম্যাক্সিমাম অংশটা কি করতে হবে, আপনাকে চেঞ্জ করতে হবে। আমার ফরম্যাটটাই এরকম যে আপনি চাইলেও এটাকে কপি পেস্ট করে চালাতে পারবেন না। হ্যাঁ, এই সেন্টেন্সটা কপি পেস্ট করতে পারেন, এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা আপনার চোখ বন্ধ করে কপি পেস্ট করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? ওকে, এবারে আসি ডিটেইল জব ডেসক্রিপশন। আচ্ছা, ডিটেইল জব ডেসক্রিপশনের ক্ষেত্রে যেগুলো হয় সাধারণত, সো আচ্ছা, I read the job description and understood your requirements. Okay, I read the job description and understood your requirements. Okay, I believe I'm the best fit. আমি ভুলে গেছিলাম যে আমার হচ্ছে যে আপনার ভিডিওটা টার্ন অফ করা ছিল। ওকে, I believe I'm the best fit
for this job as I work on similar projects before and I am available to start the project. ওকে, এবার দেখেন যদি এমন হয় যে ক্লায়েন্ট একটা ওয়েবসাইট খুঁজতেছে যে ধরনের কাজ আপনি অলরেডি করছেন, ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে কি যে এই সেন্টেন্স অ্যাড করবেন, আই বিলিভ আই এম দ্য বেস্ট ফিট ফর দ্য জব অ্যাজ আই ওয়ার্ক অন সিমিলার প্রজেক্ট বিফোর এন্ড আই, এটা দিয়ে দিবেন। আর বিষয়টা যদি ক্লায়েন্টের যদি কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা সার্ভিস বা কোনো একটা ফিক্সিং ইমিডিয়েটলি প্রয়োজন হয় বা কুইকলি ফিক্স করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটা ভ্যালিডেট করে যে আই এম অ্যাভেলেবল টু স্টার্ট দ্য প্রজেক্ট রাইট নাও, আমি এখনই প্রজেক্টটা শুরু করতে পারবো। বিষয়টা বুঝতে পারছেন? সো আমি যদি বলি যে লাস্ট আপওয়ার্কের ক্ষেত্রে আমি মেইনলি হচ্ছে যে ফাইবারে খুব বেশি প্রপোজাল পাঠানো হয় না, যতগুলো পাঠানো হয়েছে সেটা হচ্ছে গিয়ে 2017-18 এর দিকে, তারপর তো আসলে পাঠানো হয়নি। আর রিসেন্টলি হচ্ছে গিয়ে আমার কভার লেটারে যত এক্সপেরিমেন্ট অ্যাচিভমেন্ট সবকিছু হচ্ছে যে আপওয়ার্ক থেকে, এবং আপওয়ার্কে হচ্ছে একটু সময় দেওয়া হচ্ছে, যতটুকু সময় দেই আর কি। আর ফ্রিল্যান্সিং এ তো গো ফ্রিল্যান্সের পাশাপাশি খুব একটা বেশি সময় দেওয়া হচ্ছে না, বাট তারপর যতটুকু সময় দেই বা সপ্তাহে একটা দুটো করে প্রপোজাল পাঠানোর চেষ্টা করি আপওয়ার্কে লাস্ট 2-1 মাস থেকে। তো সেক্ষেত্রে হচ্ছে যে কনভার্সনটা আপওয়ার্কে খুব ভালো, এবং এই যে রাইট নাও এই কিওয়ার্ডটা আসলে ভ্যালু মানে পাওয়ার আছে আর কি, এটাও একটা কি পাওয়ার ওয়ার্ড বলতে পারেন। কোন ধরনের জবগুলোর ক্ষেত্রে যেগুলো ইমিডিয়েটলি বা আর্জেন্টলি বা কুইক প্রয়োজন সেই ধরনের ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে এই সেন্টেন্সটা অথবা এই ওয়ার্ডটা এটা খুবই স্ট্রং একটা পয়েন্ট যে আপনি অ্যাভেলেবল আছেন। কারণ অনেক সময় ফ্রিল্যান্সাররা কি করে বিট করে রাখে দেয়, পরে কাজটা করবে বা কালকে থেকে শুরু করবো, এরকম বিভিন্ন বিষয় থাকে। তো সেক্ষেত্রে আপনার অ্যাভেলেবিলিটিটা মেনশন করা জবের ডেসক্রিপশনে কভার লেটারে, এটা হচ্ছে কি একটা পজিটিভ বা গুড ইমপ্রেশন ক্রিয়েট করে। বোঝা গেছে কি? ওকে, okay, I believe I'm the best fit for the job as I've worked on similar projects before and I'm available to start the project right now. আচ্ছা, এটা তারপর হচ্ছে গিয়ে আপনার যে ইন্ট্রোডাকশন সেটা দেওয়া আছে সেটা দিয়ে দিলেন, এবং এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে লেটস সে আমরা ধরে নিচ্ছি যে ক্লায়েন্ট আপনাদের হচ্ছে গিয়ে যেহেতু ডিটেইল জব ডেসক্রিপশন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার, এবং সেক্ষেত্রে আপনি যেটা বললেন অলরেডি বলছেন যে সিমিলার প্রজেক্টে কাজ করছেন, তো সেক্ষেত্রে প্লিজ চেক a few of my recently completed websites. তারপর এখানে লিংক দিয়ে দিলেন www. আমরা হচ্ছে এখানে লিংক দিয়ে দিই। আচ্ছা, 3টা বেস্ট ওয়ার্কের লিংক দিয়ে দিলেন, যদি নাম্বারটা মেনশন না থাকে, যদি ক্লায়েন্ট যদি আবার নাম্বার মেনশন করে দেয় সেক্ষেত্রে সেই সংখ্যক মানে দুটো দিতে বলে শুধু 2টা দিয়ে দিবেন, 3টা তখন আর দেওয়া যাবে না বা দিবেন না। আর শুধু যদি সেটা দিয়ে থাকেন সেক্ষেত্রে কি হবে, আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। ওকে, এই তো তারপরে শেষে তো এটা যেটা আছে কমন, যেটা বললাম যে এটা মোটামুটি সব প্রপোজাল ইউজ করতে পারেন যে ফিল ফ্রি টু টেল মি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অর এনি ফার্দার কোশ্চেনস, লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। এই সো এটা হচ্ছে মোটামুটি ডিটেইল জব ডেসক্রিপশন গুলোর ক্ষেত্রে এই ধরনের একটা ফরম্যাট ইউজ করতে পারেন। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার ভাই। প্রপোজালটা লিখলেন সেখানে যেহেতু ইমিডিয়েটলি বা আর্জেন্সি ছিল, তো ওই যে আমার অ্যাভেলেবল নিচের যে সেন্টেন্সটা আছে নিচের প্রজেক্টটা লিখলেন আর নিচের প্রপোজালটা লিখলেন, সেই সেন্টেন্সটাকে উপরেও ওয়াইড ছিল না? হ্যাঁ 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 এক্স্যাক্টলি, হ্যাঁ সেটাও দিতে পারেন। মানে এখানে হচ্ছে যে হ্যাঁ এই যে পার্টটা সেটা উপরটা তো অ্যাড করা যেতে পারে। ইয়েস, যেতে পারে। ঠিক আছে, ওকে। আমার জি ভাই বলেন। জি ভাই, ফাইবার প্রশ্নগুলো কি এখন করবো নাকি ক্লাস আরো কিছু দেখাইবেন? হ্যাঁ এই তানজিদুল ভাই আপনার শুনেন, আপনার আছে কি বলে অভিযোগ আছে, ডোন্ট মাইন্ড, আদারওয়াইজ আমি ফানি হিসাবে বলতেছি। আপনি ওই মাঝখানে ক্লাসটা শেষ করতে চান কেন? ভাইয়া যদি আমাদেরকে দিতে চায় আমরা আরো নিতে চাই না? আপনি আগেই কেন এই কমপ্লিমেন্টটা করেন যে ক্লাসটা কি শেষ করে দিবেন বা ই করবেন? আমরা আরো চাই ভাই, যতক্ষণ পর্যন্ত দিবে ততক্ষণ পর্যন্ত আমরা নিতে চাই।
না ঠিক আছে, ভাইয়া মানে তারপর মানে ক্লাসের মধ্যে লেখা ছিল মানে ফাইবারের তো মানে প্রপোজাল হ্যাঁ হ্যাঁ নিয়ে না এর করতে লেগে পারেন, বললাম কিন্তু আর যদি কি। আপনি ভাই বলেন যে আপনি আপনি কি আপনার এখনই প্রশ্নটা শেষ করেন করে ভাই, দিবেন, সমস্যা নেই। আপনাকে আমি প্রথম থেকে আটকে রাখছি, আপনি করেন, সমস্যা নেই। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ আচ্ছা ভাইয়া মানে আমরা দেখি কি জাস্ট একটা মানে জব মানে যে কি বলে বাইরে রিকোয়েস্ট পাইলাম, তো তৎক্ষণাৎ বা একটা রিফ্রেশ মানে দিতে যতক্ষণ দেখি 50 জন 60 জন মানে প্রপোজাল পাঠায় ফেলাইছে, তো ওইগুলাতে কি আমরা আবার প্রপোজাল পাঠাবো নাকি? ওকে, চান্স আছে কিনা ওইসব জায়গায় প্রপোজাল অবশ্যই বলছেন। ওকে, ফার্স্ট অফ অল এখানে শুধুমাত্র এটা ফাইবারের ক্ষেত্রে বলতেছি আমি, নট মানে এইটা হচ্ছে যেটা বলবো আমি এখন সেটা হচ্ছে ফাইবারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে লাইক নিউ সেলাররা যেহেতু কি ইন মোস্ট কেসে দিনে 10টা যে বায়ার রিকোয়েস্ট পাঠাবে, সে 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারে না, বিকজ অফ মানে অ্যাভেলেবল জব, এত বেশি জব নিউ সেলারদের কাছে দেখায় না। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি যে আপনি কি করছেন যে 10টা জব পাঠাইতে পারতেছেন না, অনলাইন এভারেজ আপনি 5 থেকে 6টা পাঠাতে পারতেছেন। তো সেক্ষেত্রে মানে না পাঠানো হচ্ছে পাঠানো ভালো, রাইট? এটা জি গেল ভাইয়া। এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে দ্য সুনার দ্য বেটার, না আপনি যত কুইক পাঠাতে পারবেন তত বেটার। সো আলটিমেটলি জব কোন কোন সময়গুলোতে আপনারা যখন রেগুলার বা রিকোয়েস্ট পাঠাতে যাবেন, এটা কিন্তু জব টাইমিং একটা ফ্রিকোয়েন্সি আছে, নির্দিষ্ট কিছু সময়গুলোতে নাম্বার অফ জব দেখা যায়, 15টা 20টা 10টা করে জব দেখা যায়, রাইট? এটা একটা ফ্রিকোয়েন্সি আছে না, অনেকে হয়তো বা জানেন না, অনেকে জানেন। এটাও বলে দিচ্ছি আমি যে একটা ফ্রিকোয়েন্সি আছে। তো সেই ফ্রিকোয়েন্সিটা আপনি নিজেরাই বুঝতে পারবেন। সামটাইমস এটা কি হয়, লাঞ্চ আওয়ারের পরে দুপুর 2টার দিকে ওই সময়টা অনেক জব পোস্ট হয়, তারপর কি হয় ভোরের দিকে হয়, সন্ধ্যার দিকে হয়, এই সময়গুলোতে কি হয় মোটামুটি এই 3টার সময় নাম্বার অফ জব পোস্ট হয় আর ওকে, এগুলোর বাইরেও জব পোস্ট হয়, বিষয়টা এমন না যে ওই সময়গুলোতেই শুধু হয়। সো অ্যাজ আ নিউজ সেলার হিসেবে আপনাদের চ্যালেঞ্জ থাকবে, যে চ্যালেঞ্জটা হচ্ছে 10টা অর্ডার কমপ্লিট করার আগ পর্যন্ত আপনি খুব বেশি জব দেখতে পাবেন না। সো আলটিমেটলি মানে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, এবং যদি আপনি বাইরেও থাকেন, অফিসে থাকেন বা অন্য কোথাও থাকেন, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি মোবাইল দিয়েও প্রপোজাল পাঠাতে পারেন। ওকে, সো আপনি সেক্ষেত্রে কি হবে যে এই যে এরকম ফরম্যাট আপনি করে রাখবেন, যে লেটস সে এরকম 2-3টা ফরম্যাট আপনি আপনার ইয়াতে গুগল ডকে হোক বা হচ্ছে আপনার ফোনের কোনো একটা এডিটরে হোক, আপনি ব্যাকআপ নিয়ে রাখলেন। সেক্ষেত্রে সেখান থেকে কপি করে বা আপনার সেখানে আপনি সেটাকে কি করবেন, অর্গানাইজ করে কাস্টমাইজ করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করে মোবাইল ফোন থেকেও আপনি অ্যাপ্লাই করে দিবেন। ইনিশিয়ালি এই টার্গেটটা বা চ্যালেঞ্জটা আপনাদেরকে ফেস করতে হবে। ওকে, বিষয়টা বোঝা যাচ্ছে তানজিদ জয়? আর একটা বিষয় আমি কেন পাঠাতে বলতেছি, যে যেহেতু 10টা ইউজই করা যাচ্ছে না, তো সেক্ষেত্রে পাঠিয়ে সেই ফিচারটা বা হচ্ছে গিয়ে ফিচারটা ব্যবহার করা এক। আর 2 নম্বর হচ্ছে যে 50টা প্রপোজাল পড়ার পরও আপনি যদি ভালোভাবে প্রপোজাল পাঠান, ওই যে বললাম যে ক্লায়েন্ট কিন্তু প্রতিটা 50টা প্রপোজাল প্রতিটাতেই মানে পুরোপুরি দেখে কিন্তু সে ইভালুয়েট করে না। সো প্রাথমিক যে শর্ট লিস্ট গুলো ইন মোস্ট কেসেস ক্লায়েন্টরা করে, কারণ যারা ক্লায়েন্টরা জব পোস্ট করে তারাও কিন্তু ব্যস্ত থাকে। তো সেক্ষেত্রে যে বললাম যে ফার্স্ট 2টা সেন্টেন্স দেখেই প্রথমে ফিল্টারিং করতে থাকে। সো যাদের যাদের অ্যাপ্রোচ গুলো ভালো লাগে সেগুলোকে হয়তো সে ওপেন করে করে রাখে। তো সেই ক্ষেত্রে আপনাকে যদি হায়ার নাও করে, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা বা আপনার গিকটা দেখার চান্সটা বাড়তেছে বা ক্লিক করার চান্সটা বাড়তেছে। তো যেটাও কি আপনার প্রোফাইলে কি করবে, ইমপ্রেশন প্লাস হচ্ছে কি নাম্বার অফ ভিউ ক্লিক, এই যে ইমপ্রেশনটা সেটা আপনার প্রোফাইলে অ্যাড হচ্ছে। সো দ্যাট মিনস কি জবটা না পেলেও সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা মানে ভিউটা বা ভিজিবিলিটি বাড়তেছে। এট দ্য সেম টাইম যদি ভালো প্রপোজাল বা আপনার হেডিং দেখে যদি ক্লায়েন্ট পছন্দ করে, সেক্ষেত্রে যদি আপনি প্রপোজালটা ওপেন করে, সেক্ষেত্রে তো ইন্টারভিউতে আপনাকে ইনভাইট করার চান্স অনেক বেশি, বা আপনাকে ফার্দার হায়ার করা বা হচ্ছে অর্ডার প্লেস করার চান্সটা বেড়ে যাবে। বিষয়টা বোঝা গেছে কি? বিষয়টা এমন না যে 20টা প্রপোজাল পড়ে গেছে তার মানে ক্লায়েন্টটা দেখবে না, বাকিগুলো পড়তে পড়তে ক্লায়েন্ট টায়ার্ড হয়ে গেছে, বিষয়টা এরকম না আসলে সব ক্ষেত্রে। সো ক্লায়েন্টটা কিন্তু একটা ফার্স্ট গ্লেন্স কিন্তু এটাকে শর্ট আউট করে, এবং সেই শর্ট আউট করার ক্ষেত্রে ওই যে ফার্স্ট সেন্টেন্স দুটো এটা খুবই গুরুত্বপূর্ণ ফাইবারের ক্ষেত্রে। বোঝা গেছে ভাইয়া? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। আর কোনো তো কোশ্চেন? আরেকটা প্রশ্ন, হ্যাঁ, জি ভাই আরেকটা প্রশ্ন হলো মানে আমার বাসাতে তো একটা ওয়াইফাই লাইন, তো আমি চাইতেছি আমার ল্যাপটপে আমি আরেকটা অ্যাকাউন্ট করতে, মানে আপনার আমার একটা বাসায় কি পিসিতে আছে একটা ভাই? অ্যাকাউন্ট আছে, মানে আমার বাসায় তো একটা লাইন, নেটের লাইন একটা, আচ্ছা, তো আমি আমার পিসিতে একটা লাইন চালাইতেছি, আমি আমার ল্যাপটপে আরেকটা মানে মানে আমার পিসিতে একটা অ্যাকাউন্ট চালাইতেছি, আমি ল্যাপটপে আরেকটা অ্যাকাউন্ট করতে চাইতেছি, এতে কি আমার কোনো প্রবলেম হবে? না এটাতে কোনো সমস্যা হবে না, বাট আচ্ছা ভাইয়া। ভাই সেম আইপি অ্যাড্রেস দিয়ে কি না এখানে সবচেয়ে বড় আইপি অ্যাড্রেস নিয়ে কোনো টেনশন করা, এখানে বিষয়টা হচ্ছে যে আইপি ইস্যু মানে ইন্টারনেটের যে আইপি আমরা যেগুলো ব্রডব্যান্ডে কানেকশন ইউজ করি, ইন মোস্ট কেসেস এটা হচ্ছে কি আমরা তো যে শেয়ার ফিক্সড আইপি, করি না, ইন মোস্ট কেসেস সবাই কি করি আমরা হচ্ছে যে যে কানেকশন শেয়ার আইপি। সেটা হচ্ছে কি শেয়ার্ড আইপি তার আইপি। তো এবং সেটা হচ্ছে কি রেগুলার বেসিস চেঞ্জ হয়। তো আলটিমেটলি এইটার দিয়ে ট্র্যাকিং করা মানে ফাইবার আসলে এত সময় নাই ফার্স্ট, আর 2 নম্বর হচ্ছে এটা কোয়াইট ইম্পসিবল এই ট্র্যাকিংটা করা, এত এত নাম্বার অফ সেলারকে এই ধরনের ট্র্যাকিং করা আর যেটা হচ্ছে ফিক্সড না,
ওকে, তো এই জন্যই বলবো যে এটা কোনো প্রবলেম না। আর যদি এটা প্রবলেম হয়ে থাকতো আলটিমেটলি, এটার জন্য আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে যে ওই যে বললাম যে 2017 সালে ফাইবারে যখন হচ্ছে যে আমি 2016 সালে অ্যাকাউন্ট করি ফাইবারে, এবং এখনকার পারপাসটাও ছিল হচ্ছে যে স্টুডেন্টদেরকে গিগ তৈরি করে দেখানোর জন্য। আলটিমেটলি 2017 দিকে যখন ফাইবারে স্টুডেন্টরা অনেক সাকসেসফুল হওয়া শুরু করলো, আমারও কিছু অর্ডার কমপ্লিট করা হয়ে গেল অটোমেটিক অর্ডার আসার কারণে। তো আমার যারা কলিগ ছিলেন ওই সময়, তারা হচ্ছে কি ইন্সপায়ার হয়ে তারা হচ্ছে গিয়ে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করলো, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, বিভিন্ন ক্যাটাগরিতে। তো তার মধ্যে আলহামদুলিল্লাহ লাস্ট 3 বছরের মধ্যে আমাদের যে 6-7 জন কলিগ ছিলাম, আমরা সবাই কিন্তু ওই সেম অফিসের একই কানেকশনের যে ইন্টারনেট এটা সেটা দিয়ে কিন্তু ইউজ করতাম, রাইট? এট দ্য সেম টাইম সেখান থেকে আমরা আলহামদুলিল্লাহ 2 জন হচ্ছে গিয়ে টপ রেটেড সেলার হয়েছি, লেভেল 2 সেলার আছে বাকিরা, এবং আল্লাহর মধ্যে এখন পর্যন্ত কারো কোনো অ্যাকাউন্টের সমস্যা হয় নাই। সো বিষয়টা হচ্ছে কি, এটা যদি সত্যি একটা ম্যাট্রিক্স হয়ে থাকতো, তাহলে আমাদের যে 6-7 জন ছিল তাদের মধ্যে কারো না কারো প্রবলেম হওয়ার কথা ছিল, রাইট? বাট হয় নাই। এটা গেল হচ্ছে আমার হচ্ছে গিয়ে কর্পোরেট লেভেলের এক্সপিরিয়েন্স কথা বললাম। আর যদি বলি আমার পার্সোনাল, ঢাকায় যখন ছিলাম যে ফ্ল্যাট নিয়ে থাকতাম, আমি আমার একটা ফ্রেন্ড ছিল, স্কুল ফ্রেন্ড, তো আমরা সেম ইন্টারনেট ইউজ করে হচ্ছে যে আমরা হচ্ছে নির্দিষ্ট মানে সেম ক্যাটাগরিতে, সেও ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করতো, ওয়ার্ডপ্রেস কাজ করতো, আমিও সেম। সো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, সে লেভেল 2 সেলার। বোঝা গেছে? জি ভাইয়া বুঝতে পারছি। ফ্যাক্ট মানে বুঝতে হবে আসলে, আমাদেরকে ফ্যাক্টগুলো লজিক্যালি বুঝতে হবে। অনেকে অনেক সময় বলে অনেক গ্রুপ, বড় বড় গ্রুপেও অনেকে বলে ফেলে বিষয়টা, বাট আসলে বিষয়টার আসলে ভ্যালিডিটি বা অনেকে কি হয় যে পার্সোনাল ওপিনিয়ন বা পারসেপশন গুলোকে এখানে হচ্ছে গিয়ে মিক্স করে ফেলে। ঠিক আছে, হয়তো অন্য একটা টিওএস ভায়োলেশনের কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, সে বলে যে আমার ইন্টারনেটের কারণে এটা হয়েছে বা পাবলিক ওয়াইফাই এর কারণে হয়েছে। আরে ভাই, বিষয়টা পাবলিক ওয়াইফাই এর কারণে যদি হয়ে থাকে, তাহলে তো ফ্রিল্যান্সিং এর ডেফিনেশনটাই চেঞ্জ হয়ে যাবে বা চেঞ্জ করে ফেলা উচিত, রাইট? সো এটা কোনো সমস্যা না। বাট আমি সবসময় এনকারেজ করি সবাইকে যে হচ্ছে গিয়ে ফোকাস অন ওয়ান থিং, ওয়ান অ্যাকাউন্ট। মানে একটা অ্যাকাউন্ট আপনাকে সারা জীবন অনেক ব্যস্ত রাখতে পারে। আর যদি কি লং রানে এমন টার্গেট থাকে যে আমি বিজনেস হিসেবে নিব, সেক্ষেত্রে আপনি কি ডিফারেন্ট ডিভাইস, এবং ইফ পসিবল যদি অ্যাভেলেবেল হয় বা যদি অপরচুনিটি তৈরি হয়, সেক্ষেত্রে আপনি ডিফারেন্ট ইন্টারনেট কানেকশন, ইভেন ফিক্সড আইপি অ্যাড্রেস নিতে পারেন। মানে এটা এই ধরনের ইনভেস্টমেন্টটা সেক্ষেত্রে আপনি কি অ্যাপ্লিকেবল, বা হচ্ছে গিয়ে বলতে পারেন যে কাইন্ড অফ মেক সেন্স। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, এই না রিলেটেড ভাই আমার একটা আমার কোশ্চেন নাই। ছিল। জি ভাই বলেন। কোশ্চেনটা হলো এরকম যে আমার একটাই অ্যাকাউন্টটা হলো আমি বাসায় ল্যাপটপে ইউজ করি, চালাই যে কোনো ব্রাউজারে অথবা একাধিক ব্রাউজারে। সেম অ্যাকাউন্টটাই আমি আমার অফিসের ডেস্কটপ পিসিতে ওপেন করা আছে, আমি ওখানে এক বা একাধিক ব্রাউজার দিয়ে ওটাকে ইউজ করি। এখন যদি আমি ডিফারেন্ট করতে চাই যে দুইটা ডিভাইসে সেম অ্যাকাউন্ট অলরেডি আমার ওপেন করা আছে, এখন আমি যদি যে কোনো একটা অ্যাকাউন্ট লগ আউট করে আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে আসলে সমস্যা হবে কিনা, বা উইন্ডোজ সেটআপ দিয়ে আবার করতে হবে কিনা, এই টাইপের কোনো সমস্যা আছে কিনা? মানে আপনি বলেন যে ডিফারেন্ট ডিভাইস হলে সমস্যা নাই, অ্যাকাউন্ট কি বলে ইন্টারনেট সেম হলেও সমস্যা নাই, কিন্তু আমি যদি যেহেতু দুইটা জায়গায় আমার সেম অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এখন আমি লগ আউট করি, নতুন অ্যাকাউন্ট লগ ইন বা ক্রিয়েট করতে পারবো কিনা? আচ্ছা, নতুন। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি, আপনার প্যারালাল মানে প্যারালালি আপনি একটা ডিভাইসে দুটো অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনি মনে করেন যে আগের অ্যাকাউন্টটা হচ্ছে ক্লোজ করে দিলেন, দিয়ে হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতেছেন। নতুন অ্যাকাউন্ট তৈরি করে এবং সেটাতেই যদি আপনি ফিক্স থাকেন, বহাল থাকে, তাহলে হচ্ছে কি আপনার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। বাট আপনি যদি কি ফ্রিকোয়েন্টলি এই অ্যাকাউন্ট আবার ওই অ্যাকাউন্ট, আগের অ্যাকাউন্ট মানে সরি আগে যদি ক্লোজ না করে থাকেন বা সেটাও অ্যাক্টিভ আছে, আপনি ফ্রিকোয়েন্টলি দুটো অ্যাকাউন্ট যদি কি করেন, লগ ইন করেন একই ডিভাইস থেকে, সেক্ষেত্রে এটা মানে হচ্ছে প্রবলেম ক্রিয়েট করতে পারে। বাট আপনি যদি একটা এবং হচ্ছে কি সবচেয়ে বড় বিষয় একটা অ্যাকাউন্ট আপনার হচ্ছে কি মাল্টিপল ডিভাইসে অ্যাক্টিভ থাকতে পারে, এটা কোনো সমস্যা নাই। লেটস সে হচ্ছে কি আমার অফিসের, আপনি যখন অফিসে থাকতেছেন অফিসের ইয়াতে লগ ইন করা আছে, আপনি চলে আসলে বাসায় এসে বাসার ডেস্কটপে বা ল্যাপটপে হচ্ছে আপনি কাজ করতেছেন, সেখানে লগ ইন করা আছে, এটা কোনো সমস্যা না। তারপর আবার মোবাইল অ্যাপস, আমরা কি করি মোবাইল বাইরে যখন যাই মোবাইল অ্যাপসে অ্যাক্টিভ থাকি, বাসায় ল্যাপটপে ফাইবার ওপেন রেখে মোবাইলে আমরা অ্যাক্টিভ থাকি বাইরে গেলে। তো এটা হচ্ছে ফাইবারও এনকারেজ করে যে তুমি অ্যাভেলেবল থাকো, অ্যাক্টিভ থাকো, যাতে করে কুইক কমিউনিকেট করতে পারো। তো সেক্ষেত্রে মাল্টিপল ডিভাইসে এট দ্য সেম টাইম সেম অ্যাকাউন্ট থেকে লগ ইন করা থাকা কোনো সমস্যা না। বোঝা গেছে ভাইয়া?
জি ভাই বুঝছি, মানে সেম অ্যাকাউন্ট মাল্টিপল আর এখানে আমি সবচেয়ে স্ট্রং যে এক্সাম্পলটা দিব ভাই, আমি সবচেয়ে স্ট্রং যে এক্সাম্পলটা আমি যদি বলি সেটা হচ্ছে ওই যে বললাম যে আমার যে ফাইবারের যে অ্যাকাউন্টটা সেটা 2016 সালে ক্রিয়েট করা, এবং সেটা হচ্ছে গিয়ে 2017 সালে তখন কিছু কাজ করা হয়। তো ইনিশিয়ালি যখন কাজ শুরু করি প্রথম 3-4টা কাজ পর্যন্ত অফিসিয়াল ল্যাপটপেই সেটা ম্যানেজ করা হয়েছে, যেহেতু অফিসিয়াল ল্যাপটপটাই আমাকে ইউজ করতে হতো সবসময়। এট দ্য সেম টাইম পরবর্তীতে কি হয়েছে যে আমার বাসা তখন ডেস্কটপ ছিল 2017-এ, পার্সোনাল ল্যাপটপ ছিল না। তো অন দ্যাট টাইম কি হয়েছে যে ফাইবারে কিছু সেশন নেওয়ার জন্য বা কিছু কন্টেন্ট রেডি করার জন্য আমার যে ফ্রেন্ড ছিল আমার সাথে, তার ল্যাপটপটা আমি ইউজ করছি। তো তার মানে কি তার ল্যাপটপে আমি মানে আমার 28তম অর্ডার পর্যন্ত আমি তার ল্যাপটপে আমার অ্যাকাউন্টটা ম্যানেজ করছি, কাজ করছি, অর্ডার ডেলিভারি দিছি। ওকে, দেন যখন আমি কি আমার পার্সোনাল একটা ল্যাপটপ কিনে ফেললাম, তখন কি করলাম, আমার পার্সোনাল ল্যাপটপে আমার অ্যাকাউন্টটা লগ ইন করলাম এবং সেখান থেকে সবকিছু মুছে ফেললাম, মানে ব্রাউজিং হিস্ট্রি থেকে শুরু করে আদার সবকিছু মুছে ফেললাম। এবং তারপরে হচ্ছে আমার ফ্রেন্ড ঠিক উইন্ডোজ দেওয়ার পরে সে তার ফাইবার অ্যাকাউন্ট ফর দ্য ফার্স্ট টাইম তৈরি করে, এবং সেম ইন্ডাস্ট্রি, বুঝতে পারতেছেন। এবং যেটা বললাম কিছুক্ষণ আগে যে আমার ওই ফ্রেন্ড এখন লেভেল 2 সেলার, এবং সোফার সে হয়তো প্রায় 70+ অর্ডার কমপ্লিট করছে। মানে সে মানে ফুল টাইম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পাশাপাশি হচ্ছে টুকটাক ফ্রিল্যান্সিং করে আর কি। সো তার মানে কি ওই যে ওই ল্যাপটপটা, সেই ল্যাপটপে কিন্তু আমি আমার 28তম অর্ডার, বুঝতেই পারতেছেন আপনার, প্রথম 3টা অর্ডার হচ্ছে গিয়ে অফিসিয়াল ল্যাপটপে করছিলাম, 3-4টা অর্ডার, তারপরে মোটামুটি 23-24টা অর্ডার হচ্ছে আমার ওই ফ্রেন্ডের ল্যাপটপে করি, এবং তারপরে হচ্ছে আমার পার্সোনাল যে ল্যাপটপ, সেই ল্যাপটপে হচ্ছে গিয়ে আমার অ্যাকাউন্টটা ট্রান্সফার করি। বোঝা গেছে? আমি এই জন্যই বললাম যে আপনি ফ্রিকোয়েন্টলি করা যাবে না। আমি যদি আবার পরবর্তীতে আবার ওখানে লগ ইন করতাম মাঝে মাঝে, তাহলে আবার আমার ফ্রেন্ডও লগ ইন করতো, সেক্ষেত্রে কি সমস্যা হতে পারতো বা সমস্যা হওয়ার একটা চান্স থাকতো। বাট যেহেতু আমি ওই যে বললাম যে তারপর আমি ইউজ করি নেই সেই ল্যাপটপে, তো সেক্ষেত্রে আমার ফ্রেন্ড সেম ক্যাটাগরিতে কাজ করতেছে ডিফারেন্ট অ্যাকাউন্ট থেকে, আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক কনফিউশন, তো আমি এটা নিয়ে অনেক আসলে স্টাডি করছি ফাইবারের ফোরামে, ফাইবারের ব্লগে, এবং এই যে আমাদের যে মিসকনসেপশন গুলো আছে এগুলোর পিছনে কোনো ভ্যালিড, কেউ যদি কিছু বলে কখনো আপনি জাস্ট বলবেন যে প্লিজ গিভ মি আ রেফারেন্স। কারো কোনো মন গড়া কথা নাই এখানে, আমারও মন গড়া কথা বলে যদি আমি বুঝাইতে চাই, তো সেক্ষেত্রে আমি তো পার্সোনাল আমার যে এক্সপিরিয়েন্সের সেইটা দিয়ে দিলাম, বলে ফেললাম আপনার। ওকে, আর এট দ্য সেম টাইম সেগুলো যেগুলো মিসকনসেপশন আছে সেগুলোর পক্ষে আপনি কোনো ভ্যালিড ইনফরমেশন পাবেন না ফাইবারের ফোরামে বা ফাইবারের ব্লগে গিয়ে। বুঝা গেছে? তো যে কোনো ইনফরমেশন ভ্যালিড কিনা সেটা জাস্টিফাই করবেন আপনার ফাইবারের ফোরামে গিয়ে, ওই টপিকটা লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন যে সেটাতে কত ডিসকাশন আছে, সেটা পক্ষে বিপক্ষে আছে। কি এই বিষয়টা? ওকে, সো কভার লেটার বললাম, বিশেষ করে বায়ার রিকোয়েস্ট নিয়ে যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে আজকে এতটুকুই থাকবে। আর বায়ার রিকোয়েস্ট বা কভার লেটার বা প্রপোজাল রাইটিং এর আরো বেশ কিছু স্ট্র্যাটেজি আছে, যেটা হচ্ছে আমরা ফাইবার কি বলে আপওয়ার্কে যখন আমরা হচ্ছে গিয়ে প্রোফাইল রেডি করব তখন আমরা এটা দেখবো। সো বলতে পারি যে কভার লেটার বা প্রপোজাল রাইটিং এর এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সো সেকেন্ড আর একটা পার্ট আসবে, সেটা হচ্ছে গিয়ে আপওয়ার্কের পরে। ঠিক আছে? বাট এখন যারা গিগ অলরেডি পাবলিশ করে ফেলছেন সেক্ষেত্রে আমি সবার ক্ষেত্রে বলবো যে আমি যে বিষয়গুলো মেকশিওর করলাম, জব নেচার বা জব টাইপ অফ জবটা বোঝা, এবং অ্যাকর্ডিংলি যদি আপনারা কাস্টমাইজ করে এইভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে অ্যাড্রেস করে কাস্টমাইজ করে আপনারা যে বায়ার রিকোয়েস্ট লিখে, তাহলে ইনশাআল্লাহ হচ্ছে খুব দ্রুত এটার আপনারা হচ্ছে ফিডব্যাক পাবেন। আর এট দ্য সেম টাইম এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ক্যাটাগরি, মানে আপনি কোন ক্যাটাগরিতে পাবলিশ করতেছেন, আপনার গিগগুলো কোন ক্যাটাগরিতে পাবলিশ করতেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বায়ার রিকোয়েস্ট দেখতে পাওয়ার ক্ষেত্রে। লেটস সে একটা ক্লায়েন্ট যখন জব পোস্ট করে তাকে কিন্তু একটা মেইন ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। ওকে, সো সেই ক্যাটাগরি গিগ যদি আপনার ওপেন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কি সেই বায়ার রিকোয়েস্টটা দেখতে পারবেন না। তার মানে হচ্ছে যে আপনার মোটামুটি আপনি যে ধরনের কাজগুলো করতে পারেন বা ফ্লেক্সিবল বা কমফোর্ট ফিল করেন সেই ধরনের ক্যাটাগরিতে গিগগুলো পাবলিশ থাকা অত্যাবশ্যকীয়। আদারওয়াইজ এক্ষেত্রে অনেকেই বলে যে আমি যেগুলো কাজ পারি সেগুলো দেখায় না, বাট হচ্ছে এমন এমন কাজ দেখায় যেগুলো আমি আসলে পারি না বা পারবো না আমরা করতে। তো সেক্ষেত্রে এটা হওয়ার পিছনে কারণ কি, এবং এই কমপ্লেন্টটা আসে বিশেষ করে আমাদের ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রি যারা কাজ করে তাদের ক্ষেত্রে। কারণ তারা হচ্ছে কি প্রোগ্রামিং এন্ড টেক এর আন্ডারে কি করে ওয়ার্ডপ্রেসের গিগগুলো পাবলিশ করে, রাইট? বাট অধিকাংশ ক্ষেত্রে নিউ ক্লায়েন্ট যারা থাকেন, যারা নতুন বা ফর দ্য ফার্স্ট টাইম ওয়েবসাইট তৈরি করে নিতে আসে, তারা হচ্ছে কি ওয়েব ডিজাইন বা মোবাইল এন্ড ওয়েব ডিজাইন নামের একটা ক্যাটাগরি কি করেন, ওই ক্যাটাগরিতে জবগুলো পোস্ট করে। বাট সেই মানে সরি ওইটা হচ্ছে ক্যাটাগরি না, ওটা হচ্ছে কি সাব ক্যাটাগরি। তো সেই সাব ক্যাটাগরি আবার হচ্ছে কি বর্তমানের যে আপডেটেড ক্যাটাগরি সিস্টেম, সেই ক্যাটাগরি সিস্টেম অনুযায়ী সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের আন্ডারে। সো গ্রাফিক্স ডিজাইন সেটার আন্ডারে ওয়েব এন্ড মোবাইল ডিজাইন, ওই ক্যাটাগরিতে কি করে
আপনারা যে ধরনের কাজগুলো করতে পারবেন, যে কাজগুলো করতে আপনারা ইজিলি করতে পারবেন, সেই ধরনের জবগুলো পোস্ট হয় ওই ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে। তো সেক্ষেত্রে আপনার সেই সাব ক্যাটাগরিতে যদি কোনো গিগ না থাকে, তাহলে আপনারা কি করবেন, ওই ধরনের বায়ার রিকোয়েস্টগুলো দেখতে পারবেন না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার মানে কি, তাহলে আপনি যে গিগগুলো পাবলিশ করছেন বা করবেন, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে রেলেভেন্ট যে আপনার কিগুলো ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলো, সেগুলোকে মেক শিওর মানে ফুলফিল করতেছেন কিনা বা ক্যাটাগরি আন্ডারে পাবলিশ করতেছেন কিনা। তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে কোন ক্যাটাগরি গিগটাকে আমি ওই ক্যাটাগরি আন্ডারে দিতে পারি, বা হতে পারে আপনি যে কোনো একটা গিগকে আপনি গ্রাফিক্স ডিজাইনের মেইন ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন, সেটার আন্ডারে ওয়েব এন্ড মোবাইল ডিজাইন, সেই সাব ক্যাটাগরিতে আপনি যে কোনো একটা গিগকে শুধুমাত্র পাবলিশ করবেন, বিকজ অফ ওই ক্যাটাগরিতে যাতে যে বায়ার রিকোয়েস্ট গুলো পোস্ট হয় সেগুলোর যাতে অপরচুনিটিটা আপনি মিস না করেন। তো সেক্ষেত্রে এক্ষেত্রে আপনার ল্যান্ডিং পেজ রিলেটেড যে গিগটা আছে সেটাকে আপনি সেটাতে সুইচ করতে পারেন বা পাবলিশ করতে পারেন। মেইন ক্যাটাগরিতে সুইচ করা যায় না, মানে পরবর্তীতে ক্রিয়েট করতে পারেন বা হচ্ছে গিয়ে পাবলিশ করতে পারেন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং এক্ষেত্রে আপনারা দেখেন যে লাইক আমি যদি এখানে দেখাই যে অল সাব ক্যাটাগরিজ করতেছে, ওখানে এই যে ওয়েবসাইট ডিজাইন। তো আলটিমেটলি আমরা হচ্ছে যদি ফাইবারে যাই, অন্য একটা হোম পেজ থেকে যাই ইনকমপ্লিট বলে, সো এখানে দেখেন আমরা যে একটা ক্যাটাগরি যে ওয়েবসাইট ডিজাইন। সো দেখেন ওয়েবসাইট ডিজাইন যদি ক্লিক করি আমরা, দেখেন সো ফাইবার কি ফার্স্ট হচ্ছে কি গ্রাফিক্স এন্ড ডিজাইন, তার মানে কি এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, আর ওয়েবসাইট ডিজাইনটা হচ্ছে কি সাব ক্যাটাগরি। এই দেখেন গ্রাফিক্স এন্ড ডিজাইন আন্ডারে ওয়েবসাইট ডিজাইন, এটা হচ্ছে বর্তমানে কি, এবং এটা হচ্ছে কি হেডিংটা আবার দেখেন ওয়েব এন্ড অ্যাপ ডিজাইন। তাহলে ওয়েবসাইট ডিজাইন ক্যাটাগরিটা মানে এই যে ক্যাটাগরিটা বা এটাকে সাব ক্যাটাগরি বলা যায়, সেটা হচ্ছে কি গ্রাফিক্স এন্ড ডিজাইন মেইন ক্যাটাগরি আন্ডারে আছে। সো আপনার যদি এই ক্যাটাগরি এবং এই সাব ক্যাটাগরি আন্ডারে কোনো গিগ একটা গিগ না থাকে, একটা গিগ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক বায়ার রিকোয়েস্ট গুলো আপনি মিস করে যাবেন। আই হোপ যে সবাই বুঝতে পারছেন, রাইট? জি জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আমার একটা